সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। কানাডায় বাঙালিরা যে সকল সাংগঠনিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক এবং ধর্মীয় কর্মকাণ্ড করে থাকেন, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা চাই কানাডার কৃতি বাঙালিদের কীর্তিগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে। সুধী দর্শক, কানাডা জার্নালের আজকের প্রতিপাদ্য চেতনায় বঙ্গবন্ধু। আমরা সবাই জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেন। 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। 1971 সালের 3রা মার্চ তাকে জাতির জনক উপাধি দেয়া হয়। 1971 সালের 16 ডিসেম্বর তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে আবির্ভূত হয়। কিন্তু অত্যন্ত বেদনার যে 1975 সালের 15 আগস্ট তিনি নৃশংসভাবে নিহত হন। এবছর তার জন্মের শতবর্ষ চলছে। শ্রেষ্ঠ এই বাঙালির জন্ম শতবর্ষে 15 আগস্টকে সামনে রেখে আমাদের আজকের আয়োজন চেতনায় বঙ্গবন্ধু। শুধু দর্শক, আমাদের আজকের আয়োজনে যে অতিথিরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এখন আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাবো। আমাদের সাথে রয়েছেন বরেণ্য কবি আসাদ চৌধুরী। আমরা জানি আসাদ চৌধুরী বাংলা ভাষার বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ কবি। 1987 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 2013 সালে 21 পদকে ভূষিত হন। তবক দেয়া পান বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে পারে পারুক তার গুরুত্বপূর্ণ গ্রন্থ। উল্লেখ করা প্রয়োজন যে 1983 সালে সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু নামে তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন। কবি আসাদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আজকে আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বিশিষ্ট অধ্যাপক, ভাষাবিদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ। সৈয়দ মোহাম্মদ শাহেদ বর্তমানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। তিনি সন্তোষ গুপ্ত, রণেশ দাশগুপ্ত, কবিয়াল ফণী বড়ুয়া প্রমুখের জীবনী রচনা করেছেন। তার গুরুত্বপূর্ণ গ্রন্থ অ্যাস্থেটিক্স অফ গান্ধী। 2017 সালে তিনি একটি অসামান্য গ্রন্থ রচনা করেন, সেটির নাম নতুন চর্যাপদ। গ্রন্থটি মাত্র 2 বছরেই দ্বিতীয় সংস্করণ পায় এবং এই গ্রন্থের জন্য তিনি জীবনানন্দ ভূমেন্দ্র গুহ পুরস্কার লাভ করেন। সৈয়দ মোহাম্মদ শাহেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। সকলকে শুভেচ্ছা। সুধী দর্শক, আমাদের সাথে বঙ্গবন্ধু বিষয়ে কথা বলার জন্য আরো যুক্ত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক সৈয়দ বদরুল আহসান।
আমার মনে হচ্ছে যে প্রযুক্তিগত অসুবিধার কারণে সৈয়দ বদরুল আহসান এখনো আমাদের সাথে যুক্ত হতে পারেননি। তিনি যখন যুক্ত হতে পারবেন আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দেব। সুধী দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন লেখক, বিশিষ্ট আবৃত্তিকার নিশাত জাহান রানা। নিশাত জাহান রানার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম অঞ্জলি ভাষা। এই স্মৃতিকথনে তিনি শান্তিদেব ঘোষ, মৈত্রেয়ী দেবী, আলী আনোয়ার, ডক্টর করুণাময় গোস্বামী প্রমুখের সাথে তার অভিজ্ঞতার কথা লিখেছেন। নিশাত জাহান রানার আরো গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আলোর নগর, ছায়ার নগর, জেন্ডার কোষ। তিনি অনেকগুলো তথ্যচিত্র নির্মাণ করেছেন। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পথে পথে দিলাম ছড়াইয়া, যেটি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফিকে নিয়ে নির্মিত। এছাড়াও মাস্টার মশাই, একটি গানের ইতিহাস ইত্যাদি তথ্যচিত্র তিনি নির্মাণ করেছেন। নিশাত জাহান রানা, আপনাকে স্বাগত জানাই। নিশাত জাহান রানার শব্দ আমরা শুনতে পাইনি, কিছু একটি জটিলতা চলছে। দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ায় অভিবাসী বাঙালি ঔপন্যাসিক, যিনি আগে নিউজিল্যান্ডে ছিলেন, মহিবুল আলম। মহিবুল আলম তিনি কাঁচা জল, দীঘল মেঘের দেশে, সাদা মেঘের ভেলা প্রভৃতি গ্রন্থ রচনা করেছেন। তাকে আমাদের অনুষ্ঠানে আহ্বান করার বিশেষ কারণ হচ্ছে তিনি তালপাতার পুঁথি নামে একটি অসামান্য গ্রন্থ রচনা করেছেন। আমি গ্রন্থটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 700 পৃষ্ঠার এই গ্রন্থটি একটি উপন্যাস। এই উপন্যাসের বিষয় 15ই আগস্ট, বঙ্গবন্ধু। মহিবুল আলম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার দাদা, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। সুধী দর্শক, 1975 সালের 15ই আগস্ট সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি ভূখণ্ড, যার নাম বাংলাদেশ, সেই বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংসভাবে নিহত হলেন। কেমন ছিল সেই রাত? আসুন সেই রাতের কথা একটু শুনি। নিশাত জাহান রানা, আপনাকে অনুরোধ করব সেই রাতের একটি ঔপন্যাসিক বিবরণ আমাদের দর্শকদের শোনানোর জন্য। নিশাত জাহান রানা, আপনার কথা আসছে না, শব্দযন্ত্রে অসুবিধা হচ্ছে, শব্দযন্ত্রে অসুবিধা হচ্ছে। আপনার নিচের মিউটটাকে একটু আনমিউট করে নেবেন। আচ্ছা, তাহলে আপনি আপাতত আপনি হেডফোনটা খুলে নিয়ে করুন, খুলে ফেলুন। হ্যাঁ, এখন যাচ্ছে? হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ দর্শক, আমরা দুঃখিত। নিশাত জাহান রানা। হ্যাঁ। বঙ্গবন্ধু মাথা নেড়ে সিঁড়ির ধাপে পা ফেললেন। ক্যাপ্টেন বজলুল হুদা একটু আগে আগে পা ফেলছে, ল্যান্সার মেজর AK মহিউদ্দিন পেছনে, সৈন্যরা সামনে পেছনে। বঙ্গবন্ধুর হঠাৎ চোখে পড়ল তার বাসার কাজের ছেলে আব্দুল সেলিম সিঁড়ির একটা ধাপে বসে ব্যথায় কোঁকাচ্ছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বঙ্গবন্ধু ক্যাপ্টেন বজলুল হুদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ওরে কে গুলি করেছে? ক্যাপ্টেন বজলুল হুদা কথার জবাব দিল না।
বঙ্গবন্ধু নিজ থেকেই বললেন, ছেলেটা ছোটবেলা থেকে আমার বাসায় আছে, ওরে তোরা গুলি করলি? ক্যাপ্টেন বজলুল হুদা এবারও কোনো জবাব দিল না, বরং উল্টো পাশের এক সৈন্যকে আদেশ দিল, এই তুমি যাও তো, তাকে তুলে নিয়ে বাইরে অন্যদের সঙ্গে লাইনে দাঁড়া করাও। সৈন্যটা বলল, ইয়েস স্যার, বলেই সে আব্দুল সেলিমকে অনেকটা নিষ্ঠুর ভঙ্গিতে টেনে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে বাইরে নিয়ে গেল। বঙ্গবন্ধুর এটা সহ্য হলো না, তার এবার রাগ হলো। তিনি ভাবলেন, যেখানে পাকিস্তানি বাঘা বাঘা মেজর জেনারেলদেরই তিনি কখনো তোয়াক্কা করেননি, আর এই ক্যাপ্টেন বজলুল হুদা তো একটা পুঁচকে অফিসার। এছাড়া তিনি কারো বেয়াদবি পছন্দ করেন না। পাকিস্তান আমলের দুই প্রধান সামরিক স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান ও জেনারেল ইয়াহিয়া খান তাকে সমীহ করতেন, খুব তমিজ নিয়ে আস্তে গলায় কথা বলতেন। বঙ্গবন্ধু একটা সিঁড়ির ধাপে স্থির হয়ে দাঁড়িয়ে চোখ থেকে চশমাটা নামালেন। পাঞ্জাবির আস্তিন দিয়ে কয়েক সেকেন্ড সময় নিয়ে তিনি চশমার গ্লাস মুছলেন। একবার বাইরের দিকে দীঘল দৃষ্টি মেলে তাকালেন। এরই মধ্যে সকালের সাদা আলো আরো স্পষ্ট হয়ে উঠেছে। তবে মেঘলা আকাশের কারণেই হোক বা সকালের সাদা আলোর কারণেই হোক, পরিবেশটায় এক ধরনের গুমট ভাব। এখন বাইরে আর কোনো গোলাগুলি হচ্ছে না। মানুষজন যারা বাইরে, তারা কেমন ভীত সন্ত্রস্ত দৃষ্টি নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। কেউ কেউ গোঙাচ্ছে, ও আহ মাগো। বাসার সামনে মুরগিগুলো ছা সহ নির্ভয়ে হাঁটছে। গোয়ালঘর থেকে গাই গরুটা দুধের ভারে ডাকছে, হাম্বা হাম্বা। বঙ্গবন্ধুকে স্থির দাঁড়িয়ে যেতে দেখে ক্যাপ্টেন বজলুল হুদা তাগাদা দিয়ে বলল, স্যার চলুন। বঙ্গবন্ধু ক্যাপ্টেন বজলুল হুদার কথায় এবার গা করলেন না। তিনি দৃঢ়তা দেখিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন। ঠিক তখনই কালো ইউনিফর্ম পরা একজন আর্মি অফিসার কয়েকজন সৈন্য নিয়ে সিঁড়ির গোড়ায় এসে দাঁড়ালো। তার হাতে স্টেন গান, দৃষ্টিতে ভয়ঙ্কর রকম আক্রোশ। বঙ্গবন্ধু সেই আর্মি অফিসারটাকে দেখা মাত্রই চিনে ফেললেন। সে যে মেজর নূর। মুক্তিযুদ্ধের সময় মেজর নূর ও শেখ কামাল উভয়ই মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল এম এ জি ওসমানীর এডিসি ছিল। দীর্ঘ মুক্তিযুদ্ধ পাশাপাশি দায়িত্ব পালনকালে মেজর নূর ও শেখ কামালের মধ্যে বেশ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। দেশ স্বাধীনের পর ওদের সম্পর্ক আরো গভীর হয়। ওরা একে অপরকে তুই সম্বোধনে ডাকে। দু একবার নূর এ বাসায় রাতে খেয়েও গেছে। বঙ্গবন্ধু মেজর নূরকে চিনে বেশ অবাক হলেন। তিনি আরো ভাবলেন, সে এখানে কিভাবে? সে তো শৃঙ্খলা ভঙ্গের জন্য বরখাস্ত হওয়া এক অফিসার। তার গায়ে আর্মির ইউনিফর্ম কেন? ক্যাপ্টেন বজলুল হুদা আবার বলে উঠল, স্যার আপনি চলুন। বঙ্গবন্ধু এবার একটু নড়ে উঠলেন। সিঁড়ির গোড়া থেকে মেজর নূর চিৎকার করে বলে উঠল, হুদা, why are you wasting your time? Stop, get aside. This bastard has no right to leave. মেজর নূরের শেষ বাক্যটা বঙ্গবন্ধুর কানে যেন তৎক্ষণাৎ শেলের মতো এসে বিঁধল। বাস্টার্ড? তিনি বাস্টার্ড? তিনি যেন কিছুতেই নিজ কানকে বিশ্বাস করাতে পারলেন না। তিনি ভাবলেন, এ কি তার প্রিয় বাংলাদেশের সন্তান, যে সন্তানদের তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন? বঙ্গবন্ধু এবার সত্যি বেশ অসহায় বোধ করলেন। তিনি দৃষ্টি নামিয়ে নিলেন। তার দৃষ্টির ভেতর এখন আর কেউ নেই, শুধুমাত্র সিঁড়িতে কামাল জামালের বিয়ের সময় আঁকা সাদা আলপনার রং ওঠানামা করছে। আমরা কবি আসাদ চৌধুরীর কাছে আসব। কবি আসাদ চৌধুরী 1975 সালে আপনি 36-37 বছরের এক যুবক। সে সময় একজন অধ্যাপক হিসেবে
কবি হিসেবে, সংস্কৃতি কর্মী হিসেবে আপনারা বঙ্গবন্ধুকে কেমন জানতেন, যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন। মুশকিল। বঙ্গবন্ধু সম্পর্কে কিছু বলা মানে হচ্ছে চামিচ দিয়ে বঙ্গোপসাগরের পানি পাঠিয়ে দেওয়া কাউকে, খুবই কঠিন কাজ। তবু এটুকু বলা যায় যে বঙ্গবন্ধুর প্রয়াণের ঠিক আগেই অনেকগুলো কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মনোভাব ছিল, এটা অস্বীকার করার জন্য উপায়ও নেই। একটা দুর্ভিক্ষ চলছিল, রক্ষী বাহিনী ছিল, তার কিছু কাজকর্ম সাধারণ মানুষের কাছে পছন্দ হচ্ছিল না, এবং বাকশাল হয়েছে সেটাও অনেকের আপত্তি ছিল, তখন দেখেছি আমি আপত্তি ছিল। কিন্তু বঙ্গবন্ধু এইভাবে বাঙালির হাতে, বাঙালির কষ্টে কেনা অস্ত্র দিয়ে এইভাবে তাকে, তার স্ত্রীকে, তার ছেলের তিনটিকে, দুই ছেলের বউকে, পুত্রবধূদেরকে এইভাবে মারবে, এটা কেউ কল্পনাও করতে পারেনি, ভাবতেও পারেনি। এবং তখনও ভাবা যায়নি যে এটা কি দেশের কোনো উশৃঙ্খল বাহিনীর কীর্তি, এর পেছনে বাইরের কোনো হাত আছে কিনা, নানা রকমের চিন্তা ভাবনা কাজ করছিল তখন। আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, সেই সময়কার ভাবনার কথা আমার আরো মনে হয়েছে সে সময়, যেটি আমি পরে দেখেছি যে অনেকের সঙ্গে মিলে গেছে, যে তখন বাঙালি এমনি, আমি লক্ষ্য করেছি, শব্দটা বলতে আমার খুব লজ্জা লাগছে এবং কুণ্ঠা বোধ করছি, সেটা হচ্ছে বাঙালি শক্তের ভক্ত, নরমের জম। বঙ্গবন্ধু যতদিন ছিলেন, যারা একেবারে মুজিব কোট পরে হাঁটতেন, কয়েকদিনের মধ্যেই তাদের জামা কাপড় পাল্টে গেল, ব্যবহার পাল্টে গেল, বক্তব্য পাল্টে গেল। এবং সবচেয়ে যেটা আতঙ্কজনক, আমরা তো বাংলা একাডেমিতে ছিলাম সে সময়, সৈয়দ মোহাম্মদ সাহেব পরবর্তীকালে আমাদের মহাপরিচালক হয়ে এসেছিলেন, তিনি সে সময় ইউনিভার্সিটির যে অত্যন্ত জনপ্রিয় অধ্যাপক, তিনিও লক্ষ্য করবেন নিশ্চয়ই যে সেই সময় বাংলা একাডেমির উল্টো দিকে রেস কোর্সে সেইখানে ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে পাকিস্তানের হাই কমিশনার এসেছেন, এবং সেখানে ওয়াজ করতে করতে তারা বলছেন যে আল্লাহ বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে, শুকুর জানাচ্ছেন আল্লাহর কাছে। এটি ঠিক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি আমরা যে বাঙালি মুক্তিযুদ্ধের যে চেতনা, ভাষা আন্দোলন ভিত্তিক যে জাতীয়তাবাদের উদ্ভব, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের উদ্ভব ৭ই মার্চ ১৯৭১ সনে, যার একটি রূপরেখা আমরা পেয়েছিলাম, এবং হাজার বছরের সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক অর্জন হলো ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বিকেল ৪:২১ পাকিস্তানি সৈন্যদের, এতগুলি সৈন্যের, প্রায় ১ লক্ষ সৈন্য আত্মসমর্পণ, অস্ত্র শস্ত্র নিয়ে, এটি একটা বিস্ময়ের ব্যাপার ছিল। এবং এই জাতীয়তাবাদের জায়গায় কোথায় যেন আবারও ধর্মভিত্তিক একটা ভাবনা, চিন্তা প্রশ্রয় পাচ্ছে সরকারের কাছ থেকে, এটি আমি টের পেয়েছিলাম ১৬ই ডিসেম্বরে। কবি আসাদ চৌধুরী, আমি আপনাকে এই জায়গাটা একটুখানি থামাই। আমি একটু সব আমাদের অতিথিদের কাছ থেকে শুনতে শুনতে আবার আপনার কাছে ফিরে আসব যে ওই সময়টায় আর কি কি ঘটেছিল। কারণ আমরা যে কয়েকজন আজকে এই অনুষ্ঠানে রয়েছি, আপনি সবচেয়ে বেশি মানে জ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, প্রজ্ঞাবান, আপনার কাছ থেকে আমাদের অনেক শোনার আছে। আমি একটু সৈয়দ মোহাম্মদ শাহেদের কাছে আসবো। আসার আগে একটুখানি বলে নিই, যেমন আমরা দেখেছিলাম যে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে এই ঘটনাটি ঘটেছিল, সেই নৃশংস ঘটনা। তারপরে প্রায় ৩০ বছর পার হয়ে গেল। পার হওয়ার পরে আমরা ২০০৪ সালে জানা গেল যে বঙ্গবন্ধুর নিজের একটি
জীবনী জাতীয় রচনা রয়ে গেছে, যেটি শেখ ফজলুল হক মনির তার অফিসের ড্রয়ারে পাওয়া যায় এবং 2012 সালে সেটি প্রকাশিত হয়, শামসুজ্জামান খানের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। এরপরে 2017-তে আমরা পেয়েছি কারাগারের রোজনামচা, 2020 সালে আমার দেখা নয়া চীন। এই যে 3টি গ্রন্থ আমরা বঙ্গবন্ধু নিজের লেখা পেলাম, সেই জায়গায় আমি সৈয়দ মোহাম্মদ শাহেদকে একটুখানি প্রশ্ন করব যে এই 3টি গ্রন্থ আমাদের বাঙালি পাঠকের কাছে, বাংলাদেশের মানুষের কাছে আসার পর আপনার কি মনে হয় যে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের যে চেতনা, সেই চেতনার জায়গায় নতুন কোনো সংযোজন ঘটেছে? সৈয়দ মোহাম্মদ শাহেদ। না, নতুন সংযোজনের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে এখানে যেটা পরিপ্রেক্ষিত হিসাবে বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের দেশে রাজনৈতিক নেতৃত্বের যে ধারা ছিল, আমরা যদি সেই 19 শতকের শেষ দিক থেকে পুরো 20 শতক দেখি, তাইলে আমরা দেখব যে এখানে দু ধরনের নেতারা প্রধানত আমাদের ভারতের যে স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা, সেটার নেতৃত্বে ছিলেন। একদল যাদেরকে আমরা বলতে পারি যে ফিউডাল ব্যাকগ্রাউন্ডের, পারিবারিকভাবে প্রভাবশালী ছিলেন, ইত্যাদি ইত্যাদি। আরেক দল হচ্ছে আমরা বলতে পারি যে মেধার দিক থেকে এসেছিলেন, তারা কেউ হয়তো ব্যারিস্টার হয়ে এসেছিলেন, কেউ উচ্চশিক্ষিত ছিলেন, নানা রকম জ্ঞান সাধনার মধ্য দিয়ে তারা আসছিলেন। 50-এর দশক এবং 60-এর দশকে আমাদের এখানে যখন প্রথমে আওয়ামী মুসলিম লীগ এবং পরে আওয়ামী লীগ হয়, তখন এই নেতৃত্বের মধ্যেও কিন্তু এই ধরনের লোকের একটা প্রাধান্য ছিল। যেমন আমরা হোসেন শহীদ সরওয়ার্দীর কথা বলতে পারি, তাদের পারিবারিক যে প্রেক্ষাপট অথবা তার যে ব্যারিস্টার হওয়া, লেখাপড়া, শেরে বাংলার কথা বলতে পারি, আরো অনেকের কথা এরকম বলতে পারি। নাজিমুদ্দিন সাহেব নবাব পরিবার থেকে এসে প্রথমে বঙ্গের এবং পরে পূর্ব বাংলার প্রিমিয়ার হন, এটা একটা ধারা ছিল। বঙ্গবন্ধু কিন্তু এইসব ধারার একেবারে বাইরে থেকে এসেছিলেন এবং 60-এর দশকে আসলে তো 66-র 6 দফা আন্দোলন অথবা 6 দফা ঘোষণার আগে পর্যন্ত বঙ্গবন্ধুকে কিন্তু বাংলাদেশের প্রধান নেতা হিসেবে দেখা হয়। নানা রকম কারণ তার আছে, এটা একটা তো ধারাবাহিকতার ব্যাপার আছে। কিন্তু 69 সালে তিনি যখন আগরতলা ষড়যন্ত্র মামলা, আমি ষড়যন্ত্র কথাটা ব্যবহার করার বিরুদ্ধে কিন্তু এসে যায়, সেটা হচ্ছে সেটিকে আমি মনে করি যে বাংলাদেশ স্বাধীন করার জন্য প্রথম একটা সশস্ত্র প্রয়াস। সেই মামলা থেকে তখন বেরিয়ে আসেন, মাত্র 3 বছরের মধ্যে কিন্তু তিনি আমাদের একেবারে জননায়কে পরিণত হন। তার কোনো প্রতিদ্বন্দ্বী নেতা থাকে না এবং 70-এর নির্বাচনের মধ্য দিয়ে তো সেটা প্রমাণিত হয়ে যায়। কিন্তু এইখানে একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্নটা হচ্ছে আমরাও বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আসাদ ভাই এবং অন্যরাও আছেন। আমরা জানি যে আমাদের এই এমনকি 69-70 সাল পর্যন্ত একটা কথা এরকমের উজ্জ্বলভাবে প্রচলিত ছিল যে তিনি কতটা মেধাবী নেতা, তিনি কতটা লেখাপড়া জানেন, ইত্যাদি ইত্যাদিগুলি নিয়ে নানা রকমের কথা কিন্তু তখন প্রচার করা হয়েছিল। আমার মনে হয় যে এই 3টা বই যেগুলি সম্পর্কে তার মৃত্যু 30 বছর পর্যন্ত আমরা জানতাম না, তিনি তো প্রচার বিমুখ ছিলেন। যদিও আমরা লক্ষ্য করি না যে পাকিস্তান গণপরিষদে তিনি কিন্তু ইংরেজিতে বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতাগুলি এখন পড়লে বোঝা যায় তিনি যথেষ্ট জ্ঞান রাখতেন এবং ভাষার উপরও, রাজনীতির উপর তো বটেই, ভাষার উপরে তার অধিকার ছিল। কিন্তু পরপর এই 3টি বই, বিশেষত 2টো বইয়ের কথা আমি বলবো। চীনের বইটা হয়তো অন্য 2টোর তুলনায় অতটা গুরুত্বপূর্ণ না। সেটা হচ্ছে কারাগারের রোজনামা। আমরা জানি যে তিনি কারাগারে বসে এটা লিখেছিলেন, তার স্ত্রী তাকে কিছু খাতা দিয়ে এসেছিলেন, সেগুলিতে তিনি লিখেছিলেন। সেগুলি যদি আমরা গভীরভাবে দেখি তাহলে আমার 3টি বিষয় খুব চিত্তাকর্ষক মনে হয়েছে। প্রথম হচ্ছে তিনি সহজ সরল ভাষায় তার মনের কথাটা লিখছেন, তার অভিজ্ঞতার কথাটা লিখছেন, এবং তিনি যখন লিখছেন তখন কিন্তু এখানে যাদের কথা লিখছেন ঘটনাটা অনেক পুরনো, তিনি লিখছেন অনেক পরে। তাতে কিন্তু এখানে যাদের কথা লিখছেন তাদের অনেকের সাথে তার সম্পর্ক কিন্তু খারাপ হয়ে গেছে, অনেকে ইতিমধ্যে তার বৈরী হয়ে গেছেন। কিন্তু তিনি যে সময়ের কথা লিখছেন তিনি কিন্তু ঘটনার কোন রকম বিকৃতি ঘটাচ্ছেন না,
অর্থাৎ বর্তমানে তার সঙ্গে কি সম্পর্ক সেটি দিয়ে অতীতে কি ঘটেছিল সেটা কিন্তু তাকে প্রভাবিত করেনি। একজন খুব নিরপেক্ষ বড় মাপের আত্মজীবনী রচনায় যেরকম আপনি বলতে চাচ্ছেন যে তিনি ঘটনার প্রতি সৎ ছিলেন, সবসময় সৎ ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, এটা হচ্ছে খুব সরল ভাষায় লিখেছেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে তার রাজনৈতিক চিন্তাধারা, যেটা আমরা আবারও বলছি যে অনেক সময় মনে করতাম যে না তিনি এত গভীরভাবে চিন্তা করেন কিনা, কিন্তু এই দুটো বই এমনকি চীনের বইটাও পড়লে বোঝা যায় তিনি রাজনীতি নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। অর্থাৎ হঠাৎ করে তিনি এসে ওই বাংলাদেশের একটা স্বাধীনতা ঘোষণা করে দিলেন, এই বইগুলি পড়লে দেখা যায় যে না, তা না, তিনি দীর্ঘদিন ধরে চিন্তা করেছেন, দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন এবং এই বইগুলিতে তার সেই চিন্তা এবং প্রস্তুতির স্বাক্ষর আছে। অনেক অনেক ধন্যবাদ সৈয়দ মোহাম্মদ শাহেদ। আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি সৈয়দ বদরুল আহসানকে। আমরা শুরুতে তাকে পরিচয় করাতে পারিনি। দর্শক, শুধু এটুকু বলে রাখি, সৈয়দ বদরুল আহসান তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক এবং বাংলাদেশের যে কয়েকজন সাংবাদিক আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি অর্জন করেছেন, বদরুল আহসান তার ভেতরে একজন। 2014 সালে তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়, ফ্রম রিবেল টু ফাউন্ডিং ফাদার শেখ মুজিবুর রহমান। 350 পৃষ্ঠার এই গ্রন্থ একটি অনন্য সাধারণ গ্রন্থ বঙ্গবন্ধু চর্চার ক্ষেত্রে। আরো উল্লেখ করা যেতে পারে যে 2018 সালে গ্লোরি অ্যান্ড ডেসপেয়ার দ্য পলিটিক্স অফ তাজউদ্দিন আহমেদ নামে তিনি ইংরেজিতে আরেকটি গ্রন্থ রচনা করেন। সৈয়দ বদরুল আহসান, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে কৃতজ্ঞতা। আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই এই যে আমরা জানি যে আপনি লন্ডনে হাই কমিশনের সাথে যুক্ত ছিলেন, বাংলাদেশ হাই কমিশন লন্ডনে, এবং আপনি আমাদের প্রধানমন্ত্রীর ভাষণের একসময় যেটাকে বলে স্ক্রিপ্ট রাইটার সেটির কাজ করেছেন। আপনি দীর্ঘকাল বিদেশে অবস্থান করেছেন। আমরা যদি আপনাকে প্রশ্ন করি যে একদম নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আপনি কি আমাদের বলবেন যে বিদেশে আসলে বঙ্গবন্ধুর মূল্যায়নটা কেমন, তাকে বিদেশের মানুষরা কেমন ভাবে দেখে, যদি একটু বলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি দুঃখিত একটু আসতে দেরি হয়েছে, তো এসে গিয়েছি এখন। আর আপনি যে প্রশ্ন করলেন সুব্রতদা, সেটা হচ্ছে যে আমি বিদেশে যখনই এসেছি, এখনো যেমন লন্ডনে আছি, আমি প্রায় জায়গায় গিয়েছি এবং বিশেষ করে এখানে লন্ডনে একটা রয়্যাল সোসাইটি ফর এশিয়ান অ্যাফেয়ার্স আছে। তো সেখানে তার বড় একটা পাঠাগার আছে এবং তার প্রচুর বই আসে তাদের ভান্ডারে। তো একবার আমি তাদের লাইব্রেরিটা দেখতে গেলাম, দেখে গিয়ে দেখলাম যে আমাদের উপমহাদেশের ভারতীয় নেতাদের আপনার জীবনী আছে, নেহরু, গান্ধী, পাকিস্তানের জিন্না, জুলফিকার আলী ভুট্টো, আমাদের দেশের কারণে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে নেই কেন? বলে আমরা তো ওই ইংরেজি বই পাই না খুব একটা, তো এই জন্য একটা সমস্যা হয়ে যায়। তো আমি বললাম যে আমাদের যে জাতির পিতা আমরা যাকে বঙ্গবন্ধু বলি, শেখ মুজিবুর রহমান, তার কথা মনে আছে? বলে হ্যাঁ আমাদের মনে আছে অবশ্যই, কিন্তু আমাদের পরে বা তোমার আর আমার পরে যারা এসছেন এরা কিন্তু খুব একটা জানে না, বা জানলেও খুব স্কেচি জানে যে হ্যাঁ শেখ মুজিবুর রহমান ছিলেন, বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছে। তো এরপর বই থাকার দরকার, বিশেষ করে ইংরেজিতে। তো তারা বললেন যে আমরা ঢাকায় অনেক চেষ্টা করেছি ইংরেজি বই খুঁজতে, তোমাদের দেশের ইতিহাস নিয়ে তো অনেক পেয়েছি, কিন্তু বেশিরভাগ যেহেতু বাংলায় আছে, বেশিরভাগ বই বাংলায় আছে, ইংরেজিতে হলে ভালো হয়। এটা একটা কথা। তারপরে আরেকটা কথা বলে রাখি যে আপনি যে আপনার প্রশ্নের উত্তরেই যে বিদেশে আমাদের ইতিহাস সম্বন্ধে আর বিশেষ করে বঙ্গবন্ধু সম্বন্ধে ধারণা কি, 1997 সালে একটা অনুষ্ঠানে এই লন্ডনে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে স্যার এডওয়ার্ড হিথ, যিনি 1970 থেকে 1974 পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন এবং বঙ্গবন্ধু যেদিন লন্ডনে এসেছিলেন পাকিস্তান থেকে মুক্তি পাওয়ার পর, তিনি বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়েছিলেন। তো ওনার কাছে আমি গেলাম, সামনে গিয়ে বললাম যে আমি স্যার এডওয়ার্ড হিথ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তো তিনি আমার দিকে তাকালেন, তাকে একটা সুন্দর একটা মুচকি একটা হাসি দিলেন, ইংরেজিতে যা বলে টুইঙ্কল ইন হিজ আই, আমাকে বললেন শেখ মুজিবুর রহমানস কান্ট্রি। এই কথাটা শুনে খুব মনটা ভরে গেল। তো যাই হোক, যে আমার যেটা ধারণা যে আমাদের বিগত
49 বছর, প্রায় 50 বছর আমাদের দেশে ইতিহাসে এত এত উত্থান পতন হয়েছে, এত ঘটনা দুর্ঘটনা ঘটেছে, যার জন্য আমরা যে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম করেছি, বঙ্গবন্ধু এসেছিলেন, একটা প্রতিষ্ঠিত সরকার, নির্বাচিত সরকার ছিলেন, তিনি একটা নেতৃত্ব দিয়েছেন। এরপরে যে আমাদের দেশে যে এই যে বিভিন্ন সামরিক শাসক এসছেন, কু কাউন্টার কু এগুলো হয়েছে এবং পুরো জাতিকে যে উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে। এখনো আমাকে যখন বিদেশে আসি বা দেশের কাছেই যাই, ভারতেই যাই কেন, আমাকে অনেকে প্রশ্ন করে যে তোমাদের জাতীয়তাবাদ নিয়ে এত সমস্যা কেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ। আমাকে বসে অনেকক্ষণ সময় নিয়ে ব্যাখ্যা দিতে হয় যে আমরা আমাদের জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ, আর বাংলাদেশি জাতীয়তাবাদ যখন তোমরা বলো তখন পুরো ব্যাখ্যাটা দিতে হয়। আরেকটা প্রশ্ন আমাকে সবসময় করা হয় যে তোমাদের দেশে গণতন্ত্রে এই সংকট কেন, যে বারবার তোমরা এত বছর হয়ে গেল তোমাদের দেশে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত পুরোপুরি ভাবে যেভাবে আমরা অন্যান্য পৃথিবীতে দেখি, উন্নত পৃথিবীতে দেখি, ভারতে দেখি, সেভাবে প্রতিষ্ঠিত হয়নি কেন। তখনও ব্যাখ্যা দিতে হয় যে আমাদের তো স্বাধীনতার 3.5 বছর পরেই একটা দুর্ঘটনা ঘটে গেছে জাতির জন্য। অনেক ধন্যবাদ আপনাকে সৈয়দ বদরুল আহসান। আপনার এই জায়গাটা একটি গুরুত্বপূর্ণ কথা আপনি উল্লেখ করেছেন। এই যে 3.5 বছরের মাথায় আমাদের দেশে এই দুর্ঘটনার কারণেই আসলে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেল না তেমন করে, অন্তত দীর্ঘদিন ধরে হয়নি, চর্চাটা হয়নি। এবং আপনাকে বাঙালি জাতির পক্ষ থেকে, বাংলাদেশের মানুষদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনি বিদেশিদের জন্য ইংরেজি ভাষায় বঙ্গবন্ধুর জীবনীকে রচনা করে দিয়েছেন। অনেক কৃতজ্ঞতা। আমি আবার একটুখানি চলে আসবো মহিবুল আলমের কাছে। মহিবুল আলম, আমি জানি যে আপনি আসলে, যদিও মুক্তিযুদ্ধের আগে আপনার জন্ম হয়েছিল, কিন্তু আমি বলতে চাই যে আপনি আসলে পরবর্তী প্রজন্মের মানুষ। আপনি 2 দশক প্রায় দেশের বাইরে রয়েছেন, তারপরও আপনি বঙ্গবন্ধুকে নিয়ে এমন একটি উপন্যাস রচনা করেছেন। খুব সহজে যদি আপনাকে একটা প্রশ্ন করি, বঙ্গবন্ধু সম্পর্কে আপনার মূল্যায়নটি আসলে কেমন, একটু যদি বলেন। আমাকে বলতে অনুরোধ করার জন্য অশেষ ধন্যবাদ দাদা। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা। বঙ্গবন্ধুকে নিয়ে মূল্যায়নের কথা বলছেন, আমি এক কথায় জবাব দিলে বলবো, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। এবার একটু বিস্তৃতভাবে বলি, আমি বিশ্বাস করি বাংলার মাটিতে এই মহান মানুষটি জন্মেছিলেন বলে আমরা 1000 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছিলাম। আমরা আজ গর্ব করে বলতে পারি আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, আমাদের দেশ বাংলাদেশ। এবার একটু অন্যভাবে বলি, পৃথিবীর ইতিহাস বলে কোন মহান পুরুষ জন্মায় 100 বছরে একজন, কোন মহান পুরুষ জন্মায় 1000 বছরে একজন। আমি মনে করি, আমি দৃঢ়ভাবে মনে করি 1000 বছরে জন্মগ্রহণ করা মহান পুরুষের একজন হল আমাদের বঙ্গবন্ধু। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এটা সত্যি কথা যে আসলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের মহান মানুষ, সেই মানুষটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা বঙ্গবন্ধুর নিজের লেখা 3টি বই সম্পর্কে শুনছিলাম। তার ভেতরে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। আমি নিশাত জাহান রানাকে একটুখানি অনুরোধ করব, যদি অসমাপ্ত আত্মজীবনী থেকে আপনি একটু পাঠ করে শোনান। অসমাপ্ত আত্মজীবনী এমন একটা গ্রন্থ, শাহিদ ভাই বলেছেন একটু আগে, এবং আমরাও তাই মনে করি যে এইটি হাতে আসার পরে সাধারণভাবে অনেকেরই বুঝবার জন্য খুব সুবিধে হলো যে বঙ্গবন্ধুর জীবনের বেড়ে ওঠার সঙ্গে তার এই রাজনৈতিক সংগ্রামটা কিভাবে চলেছে। একদম মোটামুটি তার স্কুল বয়স থেকে তিনি জনসভায় যোগ দিচ্ছেন এবং বেড়ে উঠছেন সেইভাবে তার সম্পূর্ণ জীবনটা। তো আমি এখানে তার এই অসমাপ্ত আত্মজীবনীর যে অংশটুকু, ছোট্ট একটি অংশ যেটা পড়ছি, সেটা মূলত ওই 54 সালে নির্বাচনের ঠিক আগের সময়টায় তিনি যখন তার নির্বাচনী প্রচারের জন্য বের হলেন, ওই রকম একটি জায়গা পড়ছি যেখানে সাধারণ মানুষের, তৃণমূল মানুষের কাছে পৌঁছানোর একটি বয়ান আছে।
আমাকে ঢাকা ত্যাগ করতে হলো, কারণ আমার নমিনেশনের কাগজ দাখিল করতে হবে গোপালগঞ্জ ইলেকশন অফিসে। মাত্র একদিন সময় থাকতে রওনা করলাম। গোপালগঞ্জ যেয়ে দেখি মুসলিম লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান সাহেব ময়দানে সদল বলে নেমে পড়েছেন। তিনি নিজের জীবনে বহু অর্থের মালিক হয়েছেন। লঞ্চ, স্পিডবোট, সাইকেল, মাইক্রোফোন কোনো কিছুটি তার অভাব নেই। আমার একটা মাইক্রোফোন ছাড়া আর কিছুই নাই। গোপালগঞ্জ ও কোটালীপাড়া এই দুই থানা নিয়ে আমার নির্বাচনী এলাকা। রাস্তাঘাট নাই, যাতায়াতের খুবই অসুবিধা। আমার নির্বাচন চালাবার জন্য মাত্র 2খানা সাইকেল ছিল। কর্মীরা যার যার নিজের সাইকেল ব্যবহার করত। আমার টাকা পয়সারও অভাব ছিল, বেশি টাকা খরচ করার সামর্থ্য আমার ছিল না। আমার ফ্যামিলির কয়েকখানা ভালো দেশি নৌকা ছিল, তাই ব্যবহার করতে হলো। ছাত্র ও যুবক কর্মীরা নিজেদের টাকা খরচ করে আমার জন্য কাজ করতে শুরু করলো। কয়েকটা সভায় বক্তৃতা করার পরে বুঝতে পারলাম ওয়াহিদুজ্জামান সাহেব শোচনীয়ভাবে পরাজয় বরণ করবেন। টাকায় কুলাবে না, জনমত আমার পক্ষে। আমি যে গ্রামেই যেতাম, জনসাধারণ শুধু আমাকে ভোট দেওয়ার ওয়াদা করতেন না, আমাকে বসিয়ে পানদানের পান এবং কিছু টাকা আমার সামনে নজরানা হিসেবে হাজির করত এবং না নিলে রাগ করত। তারা বলতো, এই টাকা নির্বাচনের খরচ বাবদ দিচ্ছে। আমার মনে আছে, খুবই গরিব এক বৃদ্ধ মহিলা কয়েক ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে। শুনেছে এই পথে আমি যাব। আমাকে দেখে আমার হাত ধরে বলল, বাবা, আমার এই কুঁড়ে ঘরে তোমায় একটু বসতে হবে। আমি তার হাত ধরেই তার বাড়িতে যাই। অনেক লোক আমার সাথে। আমাকে মাটিতে একটা পাটি বিছিয়ে বসতে দিয়ে এক বাটি দুধ, একটা পান ও 4 আনা পয়সা এনে আমার সামনে ধরে বলল, খাও বাবা, আর পয়সা কয়টা তুমি নাও, আমার তো কিছুই নাই। আমার চোখে পানি এলো। আমি দুধ একটু মুখে নিয়ে সেই পয়সার সাথে আরো কিছু টাকা তার হাতে দিয়ে বললাম, তোমার দোয়াই আমার জন্য যথেষ্ট। তোমার দোয়ার মূল্য টাকা দিয়ে শোধ করা যায় না। টাকা সে নিল না। আমার মাথায় মুখে হাত দিয়ে বলল, গরিবের দোয়া তোমার জন্য আছে বাবা। নীরবে আমার চক্ষু দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসি। সেই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, মানুষের ধোঁকা আমি দিতে পারবো না। এরকম আরো অনেক ঘটনা ঘটেছিল। আমি পায়ে হেঁটেই এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যেতাম। আমাকে রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে দেরি করতে হতো। গ্রামের মেয়েরা আমাকে দেখতে চায়। আমি ইলেকশনে নামার পূর্বে জানতামই না এদেশের লোক আমাকে কত ভালোবাসে। আমার মনের একটা বিরাট পরিবর্তন এই সময়ই হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশাত জাহান রানা। আমরা বঙ্গবন্ধুর নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী থেকে শুনলাম, এবং এবার আমরা এর উপরে একটু অবলোকন চাইব কবি আসাদ চৌধুরীর কাছে। কবি, আপনি কি আমাদেরকে বলবেন, এই যে এত এত বিরাট মাপের একজন মানুষের এই যে শুরু থেকে হয়ে ওঠা, তিনি জনপ্রিয় হচ্ছেন, মানুষের হৃদয়ের কাছে যাচ্ছেন, এই নিয়ে আপনি যদি আমাদেরকে কিছু বলেন একটু। সুব্রত, অনেক কথা বলা হয়েছে। আমি ওই আত্মজীবনী থেকে একটা ছোট্ট অংশ মনে করিয়ে দিই। সেটা হচ্ছে, গোপাল উনি ছাড়া পেলেন বছর 3 পরে। এর মধ্যে বারবার অ্যারেস্ট হয়েছেন, নিতে হয়েছেন, সেটা বাড়িতে গেছেন, দেশে বাড়িতে গেছেন, এবং শেখ হাসিনা তখন বাপকে দেখেই সমানে চেঁচাচ্ছেন কি, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজপণ্ডিতের মুক্তি চাই। বঙ্গবন্ধু খুব আদর করে কাছে টেনে নিলেন। অনেকক্ষণ পর ছেলে কামাল বলছে, হাজু আপা, তোমার আব্বুটাকে আমি একটু আব্বু বলি। এই জায়গাটা পড়তে গেলে, যেমন কতক্ষণ আগে রানা পড়ছিলেন জায়গাটা, আমার খুব খারাপ লাগছিল। আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম তখন।
এই জায়গাটাই সব ঠিক ওরকমই খারাপ লাগে। কোলে টেনে নিয়ে বঙ্গবন্ধু বলেন, আমি তোমারও আপু। একটু তার পারিবারিক ব্যাপার যেটা আমার কাছে বিস্ময়ের মনে হয়েছে, সেটা হচ্ছে তখন বঙ্গবন্ধুর বয়স কত, আর 54 নির্বাচনের অনেক আগে জনমত তৈরি করার জন্য ছাত্রলীগ গঠন করলেন, বিভিন্ন দেশ বিভিন্ন জেলা ঘুরে বেড়াচ্ছেন। নবীনগর থেকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আশুগঞ্জ হয়ে ট্রেনে ঢাকায় আসবেন। মেঘনা নদী, বেদার ভাই ছিলেন, বেদারউদ্দিন আহমদ বেদার ভাই ছিলেন, সোহরাব ভাই ছিলেন নৌকায়, আর ছিলেন আব্বাসউদ্দিন আহমদ। নদী পেয়ে মেঘনা নদী আব্বাসউদ্দিন মন খুলে একটার পর একটা ভাটিয়ে লিখাচ্ছেন, এবং বঙ্গবন্ধু লিখছেন যে মেঘনা নদীতে বসে ভাটিয়ালি শোনা আব্বাসউদ্দিনের মুখে একটা অভিজ্ঞতা। এবং সবচেয়ে বড় কথা, আব্বাসউদ্দিন গান থামিয়ে দিয়ে বঙ্গবন্ধুর হাত চেপে ধরে বললেন, মুজিব তুমি পারবা বাংলা ভাষাকে বাঁচাতে, তুমি যদি বাংলা ভাষাটাকে না বাঁচাও এই গান গুণ কিচ্ছু থাকবে না, ভাষা থাকবে না, সংস্কৃতি থাকবে না, তুমি পারবা বাঁচাতে। বঙ্গবন্ধু বলেছেন, আমি আপ্রাণ চেষ্টা করবো, আপনি দোয়া করবেন। আব্বাসউদ্দিনের মতো আমি একটু বলতে বাধ্য, আব্দুল আহাদ সাহেব বলেছিলেন যে মুকুন্দ দাসের পর প্রকৃত গণশিল্পী এই আব্বাসউদ্দিন। সেই আব্বাসউদ্দিন বাংলাদেশে নজরুল এবং আব্বাসউদ্দিন যেরকম পপুলার ছিলেন, সেই আব্বাসউদ্দিন বঙ্গবন্ধুকে চিনতে বিন্দুমাত্র ভুল করেননি। সেই বৃদ্ধার কথা শুনছিলাম কতক্ষণ, যিনি 4 আনা রেখে দিয়েছিলেন। আব্বাসউদ্দিনের এই কণ্ঠে একটা কথাই বোঝা যায় যে এই লোকটার উপর আস্থা রাখা যায়, এই লোকটার উপর বিশ্বাস রাখা যায়। এবং আমি আবারও বলবো, বাংলার মূল ধারার সঙ্গে, 1000 বছরের বাঙালির চেতনার সঙ্গে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের যে ধারাবাহিক বিশ্বাস এবং তার যে কেন্দ্রবিন্দু স্বদেশ, ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদ, যেখানে রক্তের মধ্যে রয়ে গেছে অসাম্প্রদায়িকতা এবং রক্তের মধ্যে রয়ে গেছে মানবিক মূল্যবোধ, সেই চণ্ডীদাস থেকে শুরু করে আব্দুল হাকিম 17শ শতাব্দীতে যিনি বলেন যে জন বঙ্গেতে জন্মে নিন্দে বঙ্গবাণী, সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি। এই যে ভাষাটাকে এইভাবে, এবং বঙ্গবন্ধু দেখা যাবে যে সর্বত্র সরখানে, এবং কিরকম এই ভাষা আন্দোলনটা বেড়েছিল, কতখানি তার আয়তন বা পরিধি অল্পতেই বোঝা যায় যে হাসিনা বাপকে দেখে আব্বাসে আব্বাসে বলে লাফাচ্ছে না, লাফাচ্ছে কি, রাজবন্দীদের মুক্তি চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। তার কারণ এই স্লোগানগুলো গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল এবং এটা সম্ভব হয়েছিল সেই সময়কার, এটি বলা আমার পক্ষে হয়তো একটু উদ্ধত হবে, সেই সময় কংগ্রেস পার্টি, তার আগে তো 49-এ আওয়ামী লীগ হয়েছে, তার আগ পর্যন্ত রাজনৈতিকভাবে এরাই সমর্থন দিয়েছিল। এবং এই সমর্থনটি যে কাজে লেগেছিল পরবর্তীকালে আমরা দেখব 1971 সনে না, আর তারও আগে থেকে, যে হুকুমতে পাকিস্তান মানে হচ্ছে হিন্দু বিদ্বেষ, হুকুমতে পাকিস্তান হচ্ছে প্রগতিশীলতার বিদ্বেষ, এবং ইসলাম খাতরে মে হায়, এই যে ইসলাম বিপজ্জনক অবস্থায় আছে, ইসলাম একটি জীবন ব্যবস্থা, এই যে ভাবনাটা, এগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা 75-এর পরে, 75-এর 15ই আগস্টের পরে, এইটি যে কথাটা ঘুরিয়ে বারবার সাহেব বলেছেন, কিছুটা কবি সাহেব বলেছেন ঘুরিয়ে, যে উল্টো দিকে যাওয়া, বাংলাদেশ একেবারেই উল্টো দিকে যাচ্ছিল, এবং এই যাওয়াটা কিন্তু এখনো শেষ হয়নি। অনেক অনেক ধন্যবাদ আসাদ চৌধুরী, আপনাকে একটুখানি আবার থামাই। আপনি একটা জায়গায় এই যে আত্মজীবনী থেকে যে বললেন, ওই যে কামাল হাসুকে বললেন যে আমি কি তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকতে পারি, এবং বঙ্গবন্ধু বললেন যে আমি তোমারও আব্বা। এই জায়গাটা একটা অদ্ভুত জিনিস আছে, তিনি হাসিনার আব্বা, তিনি কামালের আব্বা, এবং এক সময় তিনি দেশের সকল মানুষের আব্বা হয়ে উঠেছেন, সেই জন্যই তিনি জাতির জনক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সৈয়দ মোহাম্মদ শাহেদের কাছে আবার ফিরে আসবো। আপনি যেই জায়গাটা ইঙ্গিত করছিলেন যে এই যে বুদ্ধিজীবী মহল, তারা আসলে দুশ্চিন্তিত ছিল যে তিনি কি সত্যিকারের সেই পর্যায়ের চিন্তাশীল মানুষ, সেই মাপের মানুষ, ইত্যাদি ইত্যাদি। আপনি ইঙ্গিত করেছেন, একটু আরেকটু কি ডিটেল করে বলবেন যে এই যে 3টি গ্রন্থ, সেই 3টি গ্রন্থ আমাদের বুদ্ধিজীবীদের কাছে কি
নতুন কোনো বার্তা দেয় তার উচ্চতা নিয়ে, তার চিন্তার গভীরতা নিয়ে? আবার যদি একটু আমার মনে হয় আমি খানিকটা বলেছি, হয়তো একটু পুনরাবৃত্তি হতে পারে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে তার লেখার যে ক্ষমতা, এইটা এই 3টা বইতে আমরা দেখেছি যে তিনি লিখতে পারতেন। যদিও তিনি তাকে যখন তার স্ত্রী খাতাগুলি দিচ্ছেন, তিনি কিন্তু বলছেন যে আমি তো লেখক না, আমি লিখবো কি করে। তার স্ত্রী বলছেন যে না, তোমার অভিজ্ঞতার কথা লিখো। তা আমরা দেখেছি যে আমরা যদি একটা অনেস্ট কনফেশন বলি আমরা, সেটা কিন্তু তার এই লেখার মধ্যে আছে, এবং এই লেখায় খুব সহজভাবে তার চিন্তা, তিনি সেই ছোটবেলা থেকে তার জীবনের কথা তো আমরা পাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি যে চিন্তা ভাবনা করছেন সেটাও কিন্তু নানাভাবে আমরা যদি গভীরভাবে এটা দেখি, এটা পাওয়া যায়। কারাগারের ডায়েরি তো প্রায় একই রকম, বিভিন্ন সময় যে তার চিন্তা ভাবনা অথবা তার কার্যকলাপ। যেমন একটা ঘটনা বেশ বলছেন যে নববর্ষ উপলক্ষে ফুল পাঠাচ্ছেন, পুরো কিন্তু একটা তালিকা আছে, কাকে কাকে ফুল পাঠাতে পারলেন, কাকে কাকে পারলেন না, পুরো একটা তালিকা দিয়েছেন। অর্থাৎ তিনি এই যে আমরা বলছি যে অসাম্প্রদায়িক, আমরা বলছি ইহজাগতিক মানুষ, বাংলাদেশের প্রতি ভালোবাসা, বাংলার মানুষের প্রতি ভালোবাসা, এগুলি কিন্তু তার এই বইগুলিতে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আবার সমাজতন্ত্র অথবা সুষম সমাজের প্রতি তার যে এক রকমের আকর্ষণ, সেটা কিন্তু তার চীন ভ্রমণের উপর যে বইটি, সেটার মধ্যে পাওয়া যাবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যেন তার রচনা শুধুমাত্র এই 3টা বইয়ের মধ্যে এরকমের না ভাবি। যেমন এক সময় আমরা দেখেছি যে গান্ধী শুধু বলেই চলেছেন, কিন্তু গান্ধীর সব বলাগুলি যখন একখানে করা হলো, দেখা গেল যে 90 খণ্ড তার যে কথা, তিনি তো আর ওইরকম লেখক ছিলেন না, তিনি তার ওই যে ইয়াং ইন্ডিয়া অথবা সর্বদয়া যে পত্রিকাগুলি বের করতেন সেখানে তিনি লিখতেন। তার চেয়েও বেশি হচ্ছে প্রতিদিন যে তিনি চিঠিপত্র লিখতেন, বিভিন্ন জায়গায় বলতেন, সেগুলির যে নোটস পাওয়া গেছে। আমার মনে হয় যে এই 3টা বইয়ের সাথে বঙ্গবন্ধুকে পুরোপুরি চেনার জন্য আমাদের দরকার হচ্ছে তার সেই কলকাতা থেকেই তো তার বক্তৃতা দেওয়া শুরু, ভারত বিভাগের সময় থেকে, সেই সময় থেকে শুরু করে 75 পর্যন্ত তার যত বক্তৃতা, তার যে যত লেখালেখি, তার চিঠিপত্র তো আমরা এখনো জোগাড় করতে পারিনি। তিনি নানাজনকে অসংখ্য চিঠি লিখেছেন সেই সময়, সেগুলির উত্তরের কিছু কিছু কপি আমরা দেখেছি তাদের কাছে, কিন্তু তিনি কি লিখেছেন এগুলি যদি সব একখানে করা যায়, আমার মনে হয় যে বঙ্গবন্ধুকে এই 3টা বই এবং তার সঙ্গে সেগুলি মিলিয়ে একটা পূর্ণাঙ্গ বঙ্গবন্ধুকে চেনার চেষ্টা করা আমাদের দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আমরা ফিরে আসব, একটু সৈয়দ বদরুল আহসানের কাছে যাই। আপনি ওই আপনার বইটি রচনার যে প্রেক্ষাপট সেটি বলছিলেন, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি আসলে আপনার বইতে কি এমন দিয়েছেন যেটি অন্য কোনো বইতে ছিল না, তা কি আছে বলে আপনি মনে করেন? যে আপনি নিজে আবিষ্কার করেছেন অথবা গবেষণা করেছেন, এরকম তথ্য আবিষ্কার করেছেন, তেমন কিছু দিয়েছেন বা মূল্যায়ন করেছেন? আমার লেখার পেছনের একটা কারণ তো যে আগেই বলেছি, আপনিও যেটা উল্লেখ করলেন, যে বিদেশি পাঠকদের কাছে বঙ্গবন্ধুকে উপস্থাপন করা। আরেকটা হচ্ছে যে আমি কিন্তু যখন স্কুল ছিলাম, ক্লাস 7-এর ছাত্র আমি, তখন থেকে বঙ্গবন্ধুর প্রতি আমার একটা আকর্ষণ হয়েছিল। এবং আমার বাবা আমাকে বলেছিলেন যে আমরা তখন তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলাম, তো আমার বাবা বলেছিলেন যে তোমাকে বলে রাখি, আমাদের একজন বড় মাপের মানুষ আছে, বড় মাপের নেতা আছে, শেখ মুজিবুর রহমান। তো আমি বাবাকে তখন বলেছি, তো ওনার ছবি তো পত্রিকাতে দেখি না, ওনার বক্তৃতা কখনো পড়িনি, কোথায়, তুমি কিভাবে বলছো? তখন বাবা বললেন, দেখবে কিভাবে, তাকে তো আইয়ুব খান বছর পর বছর বন্দি করে রেখেছে। তো সেই থেকে আমি একটু বঙ্গবন্ধুর প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল। এবং যখন রাওয়ালপিন্ডিতে বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যখন আসে, বাংলাদেশে গণ অভ্যুত্থান হচ্ছে এবং বঙ্গবন্ধু মুক্তি পেলেন, এই থেকে আরম্ভ করে তো আমি চেষ্টা করলাম
যে মানে আমি উনি কি করেছেন, কোথায় গিয়েছেন, কোথায় বক্তব্য দিয়েছেন, তখন পত্রিকাতে পড়তাম। তখনকার আমরা যে পত্রিকাটা পড়তাম বাড়িতে, দুটা পত্রিকা পড়তাম সেই তৎকালীন পশ্চিম পাকিস্তানে, একটা হচ্ছে ডন আর একটা হচ্ছে পাকিস্তান টাইমস। সেখানে একটার পর একটা বঙ্গবন্ধুর বক্তব্য আসছেন। বিশেষ করে যখন এই ধাপে ধাপে যখন আমরা ৭১-এ চলে আসলাম, ৭১-এর মার্চ মাসে, তখন আমার তখন থেকে হলো যে বঙ্গবন্ধু সম্বন্ধে যদি একটা বই লেখা হতো, এমন একটা, উনি কি কি বলছেন, ওনার যে মেধা, ওনার যে সাহস, এইগুলো নিয়ে। যেমন আমি আমার বইটাতে বেশ কয়েকটা উল্লেখ করেছি এবং অন্যান্য লেখায় উল্লেখ করেছি যে ওনার যে সাহসটা ছিলেন, অতি সাহসী একজন ব্যক্তি। আগরতলা মামলার সময় তিনি যে আগরতলা মামলার প্রথম দিন উনি যখন প্রবেশ করেছেন, তখন তিনি এক সাংবাদিক, আমাদের বাঙালি সাংবাদিক উনি চিনতেন, তাকে ডাকলেন। তো ওই সাংবাদিক এক পর্যায়ে আস্তে করে বললেন যে মুজিব ভাই, এখানে কথা বলা যাবে না, পাকিস্তানি ইন্টেলিজেন্স লোক আছে। তখন তিনি একদম সজোরে বললেন যে বাংলাদেশে থাকতে হলে শেখ মুজিবুর রহমানের সাথে কথা বলতে হবে। তো এই যে সাহস, তখন ওটা একটা স্পেশাল ট্রাইব্যুনাল ছিল ঢাকা ক্যান্টনমেন্টে। আবার সেই মামলা চলাকালে এক বিদেশি সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার কি মনে হয়, আপনার এখানে আপনার ভবিষ্যৎ কি? তখন তিনি ইংরেজিতে বলেছিলেন, ইউ নো, দে কান্ট কিপ মি হিয়ার ফর মোর দেন 6 months। তো তিনি পরে 6 months হয়নি, অষ্টম মাসে তিনি বেরিয়ে গেছেন। আবার আমি নিজে দেখেছি, আমি একবার ওনার কাছে অটোগ্রাফ নিতে গিয়েছিলাম জুলাই 1970 সালে। তিনি পশ্চিম পাকিস্তান একটা ঝটিকা সফর করেছিলেন, এর মধ্যে করাচি, লাহোর, পেশাওয়ার, কোয়েটা গিয়েছেন। আমি যে কোনো ভাবেও আমাকে বেলুচিস্তান আওয়ামী লীগ একটা দাওয়াত করেছি, ইনভিটেশন কার্ড দিল। আমি ওনার সাথে দেখা করলাম এবং ওনার আশেপাশে যারা বসেছেন সব গণ্যমান্য ব্যক্তি সেই বেলুচিস্তানের। এর মধ্যে একজন ছিলেন আব্দুল সামাদ আচাকজাই, আরেকজন ছিলেন ইয়াহিয়া বখতিয়ার, যিনি পরবর্তীকালে ৭১-এর পরে জুলফিকার আলী ভুট্টোর সরকারের অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন। তো এক পর্যায়ে ইয়াহিয়া বখতিয়ার বঙ্গবন্ধুকে সবার সামনে জিজ্ঞেস করেছে, স্যার, আপনার যে 6 দফা, এটা তো পাকিস্তানকে ভেঙে ফেলো, your 6 points will destroy পাকিস্তান। এটা তার ভাষা ছিল। বঙ্গবন্ধুর উত্তরটা আমার এখন মনে আছে। আমি আবার আমার পাশে বসেছিলাম, তিনি আমাকে আমার পাশে বসিয়ে রেখেছিলেন। তিনি বললেন যে you have sucked our blood for 23 years, now you must face the music। এই যে ওনার একটা দৃঢ়তা, এইগুলি উপলব্ধি করে তারপর তো আমরা তো ওনাকে দেখলাম, উনি কত বড় মাপের নেতা হয়ে গেলেন, জাতির পিতা হয়ে গেলেন। তারপর ওনাকে হত্যা করা হলো। আর আরেকটা কথা আমি এখানে বলে রাখি, যে যার জন্য আমার এই যে বঙ্গবন্ধুর প্রতি যে একটা ভালোবাসা, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, 1973 সালে আপনাদের সকলে হয়তো মনে আছে, আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে, ফরাসি চিন্তাবিদ এবং এককালে জেনারেল ডিগলের মন্ত্রী আন্দ্রে মালরো বাংলাদেশে এসেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। এবং তিনি যখন ফিরে যাচ্ছেন ঢাকা বিমানবন্দর, তখন তেজগাঁও বিমানবন্দর, আমারই শিক্ষক প্রফেসর খান সরোয়ার মোর্শেদ ওনাকে বিমানবন্দরে নিয়ে যাচ্ছেন। এবং গাড়ি চলাকালে তিনি আন্দ্রে মালরোকে জিজ্ঞেস করছেন, আচ্ছা, তোমার কি মনে হয় শেখ মুজিবুর রহমান কি এই দেশটা শুধু দর্শক, একটু মনে হচ্ছে যে সৈয়দ বদরুল হাসানের শব্দযন্ত্রে অসুবিধা হয়ে গেল, যেটি আমাদের লাইভ প্রোগ্রামে সবসময় আমরা দেখি এবং আমরা আশা করব যে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা একটু মহিবুল আলমের কাছে আসব। মহিবুল আলম, আপনি শুনতে পাচ্ছেন তো? আপনার কথা শুনতে পাচ্ছেন না মহিবুল আলম? হ্যাঁ, মহিবুল আলম, আপনি যে বঙ্গবন্ধুকে নিয়ে এরকম একটি বই লেখার কথা ভাবলেন, আমি একটুখানি জানতে চাই যে আপনার আসলে প্রেরণার উৎসটা কি ছিল? মানে কোন শক্তি আপনাকে এতটা উজ্জীবিত করে উঠলো যে আপনি 700 পৃষ্ঠার একটি উপন্যাস এই 15ই আগস্টকে নিয়ে লিখে ফেললেন, একটু যদি বলেন। দাদা, আবার ধন্যবাদ আপনাকে। আমি দাদা লাস্ট প্রশ্নটা, এই যে মূল্যায়নের, আমি একটা কথা বলছিলাম যে তিনি আমাদের বঙ্গবন্ধু। তিনি আমাদের বঙ্গবন্ধু কেন আমি সেটা বলি। তিনি কিন্তু আমাদের মতোই গ্রামে মধ্যবিত্ত করে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের মতোই কাদামাটি মেখে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন। তিনি জানতেন টুঙ্গিপাড়ার খাল বিলে কোথায় কোন জালটা পাতলে কোন মাছটা ধরা যায়।
ডুব সাঁতার, চিত সাঁতার, যারা আমরা গ্রামে থাকি বড় পুকুরে বা ছোট পুকুরে সাঁতরাই তিনি জানতেন, আমরাও তাই করছি। যারা আমরা গ্রামে হাডুডু দাঁড়িয়ে বান্ধা খেলতাম তিনি খেলতেন। তাই তিনি আমাদের বঙ্গবন্ধু, আমাদের প্রেরণা। তিনি বরাবরই সাধারণ মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। তিনি আমাদের সাধারণের মাঝে অসাধারণ হয়ে উঠেছেন, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়েছেন, আমাদের বঙ্গবন্ধু হয়ে উঠেছেন। এবার একটু অন্যভাবে বলি, কথায় আছে, ঠিক কথায় নয় দাদা, এটা প্রবাদে আছে, ইতিহাস যত পুরানো হয় সত্যটা তত বেরিয়ে আসে। বঙ্গবন্ধুর ক্ষেত্রে তাই হয়েছে। আমরা যখন ছোটবেলায় দেখেছি, সেই 80-র দশকের দিকে, আমরা খুব ছোট ছিলাম, আমরা যারা শিশু কিশোর, তখন আমাদের সমাজের কেউ কেউ, এমনকি আমাদের স্কুলের শিক্ষক পর্যন্ত বলতেন বঙ্গবন্ধু সম্বন্ধে বিভ্রান্তি ছড়াতেন। বিভ্রান্তিটা কেমন? তিনি বলতেন, বা সমাজপতিরা, শিক্ষক কেউ কেউ বলতেন যে তিনি ভারতের কাছে দেশটা বিক্রি করতে চেয়েছিলেন, তাই তাকে 1975 সালে 15ই আগস্ট মেরে ফেলেছে। কিন্তু আসলে কি তাই? মোটেও না। আমরা বড় হয়ে যখন বঙ্গবন্ধুকে জানতে শিখি, শিখতে শিখি, বুঝতে শিখি, আমাদের ভেতর একটু নতুন দুয়ার খুলে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেই জায়গাটা ইঙ্গিত করছিলেন সেই জায়গাটায় আমি একটু নিশাত জাহান রানার কাছে আসব। এই যে বঙ্গবন্ধুকে নিয়ে নেতিবাচক একটি মানে ভাবনা সেই সময়ে ছিল, পরবর্তীকালেও চলতে দেখেছি আমরা, সেই জায়গাটায় সেই সময়কার অথবা পরবর্তী সময়ের আমাদের যারা বুদ্ধিজীবী তারা আসলে বঙ্গবন্ধুকে কেমন করে মূল্যায়ন করতেন? নিশাত জাহান রানা, আপনি যদি একটু দু একজনের মূল্যায়ন থেকে পড়ে শোনান। তাকে নিয়ে নানা রকমের কথা তো আছে, সেসব নিয়ে কথা বললেন সবাই। আমি আমাদের জাতির মানুষ গঠনে যারা বিশেষভাবেই দীর্ঘদিন ধরে অবদান রাখছেন, ভূমিকা রাখছেন, সেরকম একজন দুজন বিশিষ্ট বুদ্ধিজীবীর লেখা থেকে একটু অংশ বিশেষ পড়ছি। আমি প্রথমে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর একটি লেখা থেকে, এর মধ্যে উনি বঙ্গবন্ধুর নানান দিক নিয়ে বলেছেন, আমি ছোট্ট অংশ পড়ছি, যেটা শাহিদ ভাই বলছিলেন যে তার সাহসের কথাটা, সেই কথাটা এখানে বিশেষ গুরুত্ব দিয়েই হয়তো উনি বলছেন। আমি ওই অংশটুকুই একটু পড়ছি। ইতিহাসের শেখ মুজিব, তার প্রবন্ধটির নাম। ব্যক্তি শেখ মুজিবুর রহমান যে দীর্ঘ জীবন লাভ করেছেন এমনটা বলা যাবে না। 60-এও পৌঁছাননি, 59 বছরেই চলে গেছেন। কিন্তু ইতিহাসের শেখ মুজিব থাকবেন। সময় যত যাবে ততই স্পষ্ট ও উজ্জ্বল হবে তার ভূমিকা। জাতীয় ইতিহাসে তার যে স্থান, সেখান থেকে তিনি বিন্দু মাত্র বিচ্যুত হবেন না। একটি ঐতিহাসিক সময়ে বাঙালির জাতীয়তাবাদী অগ্রগমনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়, নেতৃত্ব দানকারীর। ব্রিটিশ যুগে চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসুর কাজও ছিল অসামান্য এবং ওই একই ধারার, তবে তাদের সময়ে পরিবেশ ও পরিস্থিতি ছিল ভিন্ন ধরনের। কি ছিল তার গুণ, যার জোরে তিনি তার সময়ের অন্য রাজনীতিকদের পেছনে ফেলে সাফল্যের দিকে অমনভাবে এগিয়ে গেলেন? প্রধান গুণ হলো একটি স্বপ্নকে লালন পালন। পূর্ববঙ্গকে স্বাধীন করবেন এ স্বপ্ন তার ভেতরে, অভিজ্ঞতার ভেতর দিয়ে ধারাবাহিকভাবে গড়ে উঠেছিল। তার দেওয়া 6 দফাতে স্বাধীনতার কথা ছিল না, স্বায়ত্তশাসনের দাবিই ছিল, কিন্তু তিনি স্বাধীনতা যুদ্ধের নেতা হয়েছেন, স্বাধীনতার স্বপ্নকে নিজের মধ্যে ধারণ করেছেন, সেটিকে অন্যের ভেতর সংক্রমিত করেছেন। পূর্ববঙ্গের মানুষের জাতিগত মুক্তির আকাঙ্ক্ষা তার কণ্ঠে ধ্বনি পেয়েছে। স্বপ্নকে বাস্তবের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তার মধ্যে কোনো আপোষকামিতা ছিল না। এই আপোষ বিমুখতা তার দ্বিতীয় গুণ। আপোষ বিমুখতা তার অসামান্য সাহসের কথাটাই জানিয়ে দেয়। জেল জুলুম তো ছিল নৈমিত্তিক ঘটনা, অন্তত 2 বার আশঙ্কা দেখা দিয়েছিল ফাঁসি কাষ্ঠে যাওয়ার, কিন্তু তিনি সন্ত্রস্ত হননি, পিছিয়ে আসেননি। নেতার মধ্যে বীরত্ব অবশ্যই থাকতে হয়, কিন্তু কেবল বীরত্ব আছে বলেই কেউ নেতা হন না, তাকে পথ প্রদর্শকও হতে হয়। নেতৃত্বের ভেতর যে বিভূতি, যে সম্মোহনী শক্তি দরকার, সে তার ছিল প্রভূত পরিমাণে।
আর ছিল পথ প্রদর্শনের ক্ষমতা। পেছনে থাকেননি, সামনে ছিলেন সবসময়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটি অভিমত শুনলাম, যদি আমাদের সুযোগ হয় আমরা অন্য কোনো অভিমত পরে আবার শুনে নেব। আমি এই জায়গাটাতে আবার একটু কবি আসাদ চৌধুরীর কাছে যাই। এই যে বঙ্গবন্ধুকে নিয়ে নেতিবাচক একটি মনোভাব অথবা ইতিবাচক মনোভাব, সেই জায়গাটায় আমরা মাঝে মাঝে দেখতে পাই যে অনেক কবি লেখক তারা যেন একটি সুবিধাবাদী অবস্থানে গত বলা যায় দশক বা এর বেশি সময় ধরে রয়েছেন। তারা যেন বঙ্গবন্ধুকে ব্যবহার করে একটি সুবিধা নিয়ে নিতে চায়। আপনি কি মনে করেন যে তাদের এই ব্যাপারটি, সেটি আসলে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের যে সত্যিকারের যে চেতনা, যেই চেতনা হচ্ছে মানে কোনো স্বার্থ বিবর্জিত চেতনা, সেই জায়গাটায় ভাঙন ধরায় কোনো মানে ভুল ছাপ ফেলে দেয়? আপনার কি মনে হয়? আবারও একটু মুশকিলে পড়লাম, বলি ফেলি, নির্দ্বিধায় বলে ফেলি। সেটা হচ্ছে বঙ্গবন্ধুর কল্যাণে বঙ্গবন্ধু ধরে নিয়েছিলেন যে কালো চুলের মানুষগুলো অনেক বেশি আস্থা রাখা যায় তাদের উপরে, এবং এই জন্যই তিনি আওয়ামী লীগ গঠন করার আগে ছাত্রলীগ গঠন করার চেষ্টা করেছিলেন, এবং তার ভাবনা যে ব্যর্থ হয়নি আমরা দেখলাম। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই যে ঠিকানা পর্যন্ত নিশ্চিত করে দেওয়া, তরুণদের মধ্য দিয়ে সংক্রমিত করে দেওয়া, এটি একটা বিশাল ব্যাপার। কিন্তু বাংলাদেশের যেটা নিয়ম, আমার নিশ্চয়ই মনে আছে, আবুল মনসুর আহমদ সাহেবের লেখায় আছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতো, ডিএম বলতো, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটটার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলতেন, যার সঙ্গে কথা বলতেন তাকে সাধারণ মানুষ খুব সম্মান করতেন, যে বড় বড় আমলা তাকে সাবধানের সঙ্গে কথা বলে। বাংলাদেশে মুশকিলটা হয়ে গেল, রাজনীতির চাইতে দলবাজিটা প্রাধান্য পেল। বড় কারণ যেটা, সেটা হচ্ছে রাজনীতি যখনই একটু দুর্বল জায়গায় চলে আসে, তখনই ব্যুরোক্রেসি এবং সামরিক বাহিনী, আমলা এবং এদের উপর নির্ভর করতে হয়। এটা আইয়ুব খানকেও করতে হচ্ছে, বিভিন্ন খান সাহেবকেও করতে হচ্ছে, এবং আমরাও যে একেবারে ধোয়া তুলসী পাতা এটুকু মনে করার কোনো কারণ নেই। ৭৫-এর পর থেকে ৯০ পর্যন্ত এগুলি তো ছদ্মবেশে পুরোপুরি সামরিক শাসন, এবং তার যে প্রভাব সমাজে, সেটা থেকে তো আমরা বেরিয়ে আসতে পারবো না, চাইলেই পারবো না। এবং বাংলাদেশের যে অর্থনীতিটা, সেটা কিন্তু ইউরোপে যে গণতন্ত্র এসেছে, পুঁজিবাদের একটা বিকাশের পরে সেখানে যারা ব্যবসায়ী ছিলেন তারা যে মার্কেন্টাইল ইকোনমিকটা যেটা ডেভেলপ করলো, এবং আস্তে আস্তে গণতন্ত্রের পথে গেল, এবং সেখানে ব্যুরোক্রেসিও তাকে সাহায্য করেছে, এগিয়ে নিতে সাহায্য করেছে। বাংলাদেশে আনফর্চুনেটলি ব্রিটিশ আমলে, কেন একমাত্র ব্রিটিশ আমলেই প্রথম একটা মানুষ ব্যক্তি হিসেবে সম্মান পেল। স্বাধীনতার এই সমস্ত অনেক পরের কথা, কিন্তু রাষ্ট্রে একটা অংশ নেওয়ার সুযোগ পেল, স্বায়ত্ত শাসন কিছুটা হলেও এলো, ইউনিয়ন কাউন্সিল হোক, সিটি কর্পোরেশন হোক, ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা, সেই ব্রিটিশ আমলের যে অ্যাডমিনিস্ট্রেশন পলিসি, সেটা এখন পর্যন্ত ঠিক হয়নি। এটা মেনে নেওয়া ভালো। এবং তার ফলে কি হয়েছে, লাগাবো আমরা গাছ, আশা করব আম, এটা তো হবে না। এবং এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখবো বিপুল ফারাক হয়েছে। মাদ্রাসা বিভিন্ন রকমের, ইংলিশ এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের, প্রাইভেট, গভর্নমেন্ট হাই স্কুল, পাবলিক হাই স্কুল, ইত্যাদি ইত্যাদি, এবং তার মধ্যে আছে আবার ইংলিশ মিডিয়াম। এবং বাংলার অবস্থাটা এখন সবচেয়ে নাজুক অবস্থা। এটা শাহেদ সাহেবের সামনে এটা বলতে আমার রীতিমতো লজ্জা লাগছে। তারা এই কাজটি করছেন দীর্ঘদিন ধরে, চর্যাপদের নতুন যে ব্যাখ্যা তিনি দিচ্ছেন। এবং স্বাভাবিকভাবে আমি আব্দুল হাকিমের কথাটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছি, বাংলা ভাষায় এখন FM ব্যান্ডগুলো শুনলে, নাটকগুলো শুনলে, আমরা প্রমিত বাংলা শিখেছি। আজকে আপনি আমি যে বাংলার চেষ্টা করছি, আমরা তো ছবি বিশ্বাস, জহর গাঙ্গুলি, কানন দেবী, এদের গান, এদের অভিনয় দেখে, হেমন্ত মুখোপাধ্যায়ের, সাগর সেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান টান শুনে আমরা এই উচ্চারণগুলো শিখেছি। এখন তো প্রমিত বাংলার অবস্থা কেরোসিন করে ফেলেছে একেবারে। এবং আজকে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের যে সূত্রপাত, সেই জায়গাটাই আঘাত করেছে। এই জন্য কেউ কেউ একটা ষড়যন্ত্র ভাবছেন।
দেবেশ রায় তা ভাবতেন না। আমার খুব খারাপ লাগছে যে আনিসুজ্জামান স্যার এবং দেবেশ রায় বাংলা ভাষাকে নিয়ে যারা কাজ করছিলেন প্রায় একই দিনে মারা গেলেন, সকালে একজন রাত্রিবেলা। তো আজকে আমি এই কথাটা বলতে চাচ্ছি, যেটা অত্যন্ত খারাপ ভাবেই বলতে চাচ্ছি, আজকে গণতন্ত্রের সংকট, তৃতীয় বিশ্বে কোথায় গণতন্ত্রের সংকট নাই? এমনকি যেখানে গণতন্ত্র অনেক বছর ধরে আছে, প্রায় 150-200 বছর ধরে গণতন্ত্র আছে। রেনেসা হয়েছিল, একটা রেনেসা যেটাকে অর্ধ রেনেসা বলেছেন গোপাল হালদার, যেটা হচ্ছে হিন্দু রেনেসা, বাবু রেনেসা, দেখা দেখি মিয়া রেনেসা, মিয়া কালচারের সূত্রপাত। এটা করলে তো হবে না, একটা জায়গায় যেতে হবে তো। উৎপাদনের সঙ্গে আমাদের সম্পর্ক কি, শিল্প বাণিজ্য কি হয়েছে? খালি মাত্র হাওলাত বরাদ দিয়ে। কাজে অর্থনীতিটা কোথায়? এখনো কৃষিভিত্তিক অর্থনীতি, এখনো কৃষকের সোজা, এখনো সামন্তবাদী অর্ধ সামন্তবাদ কাজ করছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবি আসাদ চৌধুরী। আমরা একটুখানি সৈয়দ বদরুল আহসানের কাছে যাই। এই যে বঙ্গবন্ধুকে নিয়ে যে নেতিবাচক কথা, সেই জায়গাটা একটা ব্যাপার কিন্তু বারবার আসে, সেটি হচ্ছে যে তিনি তো একজন রাজনৈতিক নেতা। রাজনীতিতে কিন্তু মানে বিরোধী মত থাকবেই, ভিন্ন মত থাকবেই। সেরকম একটি ভিন্ন মতের গ্রন্থের কথা আমরা জানি, যেটি 2013 সালে প্রকাশিত হয়েছিল, দ্য ব্ল্যাক কোট। সৈয়দ বদরুল হাসান, আপনি নিশ্চয়ই ব্ল্যাক কোটের কথা জানেন। এটি লিখেছেন নিয়ামত ইমাম। নিয়ামত ইমাম কিন্তু বর্তমানে ক্যানাডার অভিবাসী এবং পেঙ্গুইন ইন্ডিয়া থেকে এটি প্রকাশিত হয়েছিল। এবং সেখানে তিনি কিন্তু ওই যেই জিনিসটি আমাদের সৈয়দ মোহাম্মদ শাহেদ আগে বলছিলেন, যে এই 74 সালের দুর্ভিক্ষ, প্রায় 15 লক্ষ মানুষের মৃত্যু ইত্যাদি ইত্যাদি বিষয়কে মানে কেন্দ্র করে উপন্যাসটি রচিত হয়েছে এবং দায়ী করা হয়েছে। ব্ল্যাক কোট মানে হচ্ছে মানে মুজিব কোট, সেই মুজিব কোটের মানুষটিকে। আপনি সৈয়দ বদরুল হাসান একজন নিরপেক্ষ সাংবাদিক হিসেবে আপনি এগুলোকে কিভাবে দেখেন? এই যে একজন যখন বঙ্গবন্ধুকে সমালোচনা করে, বঙ্গবন্ধু সরকারকে সমালোচনা করে, সেটি কি আমাদেরকে সহজভাবে গ্রহণ করার একটি যোগ্যতা আমাদের অর্জন করা উচিত না? আপনার কি মনে হয়? না, অবশ্যই। যখন আমরা বঙ্গবন্ধুর কথা বলি, বঙ্গবন্ধু আমাদের জাতির জনক, অত্যন্ত আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি। কিন্তু এটাও বলবো যে বঙ্গবন্ধু চিরকাল তার জীবনে তিনি 55 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করতেন এবং পরের মত তিনি শ্রদ্ধা করতেন। তো সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুর সম্বন্ধে যখন আমরা রিসার্চ করি, অ্যানালিসিস করি, ওনার যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো আমাদের আসা দরকার। কিন্তু আমি এটাও বলবো যে আপনি যে বইটির কথা বললেন, এই ধরনের বই, এই ধরনের রচনা আমরা অনেক দেখেছি। বঙ্গবন্ধুকে খাটো করে দেখানোর একটা প্রয়াস অনেকের মধ্যে আছে, এবং যেটা সব এখনো আমরা পাকিস্তানি আমল থেকে আমরা দেখে এসেছি, বাংলাদেশেও আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর যে সমালোচনা, তিনি ভালো নেতা ছিলেন না, এবং যারা এই কথাগুলো বলেন তারা কিন্তু আপনি দেখবেন কখনোই ওনার রাজনীতিতে তারা সন্তুষ্ট ছিলেন না। এবং যেমন আমাদের এখনো মনে আছে সে 1974 সালে দেশ যখন একটা কঠিন অবস্থায়, আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশের ভিতরে বন্যা হচ্ছে এবং অনেক মানুষ অনাহারে মারা যাচ্ছেন, এর মধ্যে অনেকেই আছেন যারা আবার বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছেন। বাসন্তী নামের যে মেয়েটির কথাটা, যে একটা ছবি প্রকাশ করা হয়েছে বহু বছর পর, যেই চিত্রগ্রাহক, ফটোগ্রাফার, তিনি স্বীকার করেছিলেন যে এটা একটা সাজানো একটা ঘটনা। তো এরকম সাজানো বিষয়গুলো বঙ্গবন্ধু সরকারকে কিভাবে দুর্নাম করা, বদনাম করা হবে, এগুলো সবসময় হয়ে আসছে। তো এই দিকটি আমাদের খেয়াল রাখতে হবে যে বঙ্গবন্ধুকে, যেমন বঙ্গবন্ধুকে 1975 পরে আমরা 21 বছর দেখেছি, আর বিশেষ করে জেনারেল জিয়ার আমলে দেখেছি। প্রত্যেক বছর আমরা দেখেছি যখনই স্বাধীনতা দিবস হয় 75 পরে, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস, তখন আমরা যে সংগ্রাম করেছি সেটার কথা বলা হয়েছে, এবং কে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর নাম উল্লেখ করা হয় না, মুজিবনগর সরকারের নাম উল্লেখ করা হয় না। এবং যেখানে আমরা বলতাম পাকিস্তান হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটা বাদ দেওয়া হয়েছে হানাদার বাহিনী। তো জাতি বিভ্রান্ত হয়ে যেত, এবং যারা আমাদের পরবর্তী যে প্রজন্ম তারা কিন্তু খুবই বিভ্রান্ত হয়েছে।
তো ঠিক তাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সৈয়দ বদরুল হাসান। আমি আপনার এই প্রসঙ্গটা একটু টান দিয়ে নিয়ে সৈয়দ মোহাম্মদ শাহেদের কাছে যাব। সৈয়দ মোহাম্মদ শাহেদ, আপনি যদি বলেন এই যে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের যে কথা, ধরুন তিনি জাতির পিতা, আমি রাজনৈতিকভাবে তার মতের তার দলের নাও হতে পারি, কিন্তু তিনি জাতির পিতা। বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে স্বাধীন হয়েছে, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই সত্যগুলোকে তো স্বীকার না করা এক ধরনের দেশদ্রোহিতা। আমি তার মতের বিরুদ্ধে অবস্থান নিতে পারি, তা নিয়ে আমার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু যে জাতির পিতা এটি আমাকে স্বীকার করতে হবে। তিনি যে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড দিয়েছেন এটি আমাকে মানতেই হবে। এটি না মানা হচ্ছে এক ধরনের দেশদ্রোহিতার শামিল। সেই প্রেক্ষাপটে আপনি একজন শিক্ষক হিসেবে আপনি দেশের মানুষকে কি বলবেন যে সেখান থেকে আমরা আসলে কিভাবে বেরিয়ে আসতে পারি? কারণ আমরা দেখেছি যে একটি প্রজন্ম তৈরি হয়েছিল যাদের কাজই ছিল বঙ্গবন্ধুকে অস্বীকার করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? আমি ব্যাপারটাকে এইভাবে দেখতে চাই, সেটা হচ্ছে বঙ্গবন্ধু তো 1971-এর স্বাধীনতা সংগ্রামের আগে পর্যন্ত একজন রাজনৈতিক নেতা ছিলেন, এবং আমরা সবাই এটা জানি যে দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি আমাদের একটা নতুন স্বাধীন বাংলাদেশের স্থপতি পরিণত হয়েছিলেন। আমার মনে হয় যে আরো অনেকেরই এটা মনে হতে পারে যে যারা বাংলাদেশ স্বাধীন করা থেকে বঙ্গবন্ধুকে বিরত করতে পারেনি তারা তার ভূমিকাকে খাটো করতে চায়। অর্থাৎ আমি এইভাবেও বলতে পারি যে যারা বাংলাদেশের স্বাধীনতার প্রধান নেতা বঙ্গবন্ধু, তিনি আমাদের এই নতুন রাষ্ট্রের স্থপতি অথবা রাষ্ট্রপিতা, এটা যারা মানেন না তারা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, অথবা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এটা তারা মানতে পারেন না। সুতরাং তাদের নিয়ে আমি খুব বেশি ভাবিনি। যিনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না অথবা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এটা মানেন না, তিনি বঙ্গবন্ধুকে মানেন কিনা তাতে কিছু আসে যায় না। এটা হচ্ছে একটা অংশ। আরেকটা অংশ আমি বলবো যে বঙ্গবন্ধু কিন্তু 3.5 বছর বাংলাদেশের সরকার প্রধান ছিলেন, প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে এবং পরে যখন বাকশাল গঠন হলো তখন প্রেসিডেন্ট অথবা রাষ্ট্রপতি হিসাবে। একটা মানুষ যখন দেশ পরিচালনা করে তখন তার অনেক কাজ প্রশংসিত হবে, কিছু কিছু কাজ সমালোচিত হতে পারে। সুতরাং এই 3.5 বছরে তার যে ভালো কাজগুলি করেছেন, বিশেষত প্রেক্ষাপটটা যদি আমরা মনে রাখি যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, অর্থনীতির কি অবস্থা ইত্যাদি ইত্যাদিগুলি যদি আমরা মনে রাখি, তাহলে আমরা বুঝবো যে একটা খুব প্রতিকূল সময়ে তিনি আমাদের দেশটাকে চালানোর চেষ্টা করেছিলেন। এবং সেই ক্ষেত্রে নানা রকমের ভ্রান্তির কথা আমরা অনেক সময় বলতে পারি যে এটা না করলে হতো কিনা, এইটা করাটা ঠিক হয়েছে কিনা। যেমন খুব সাধারণভাবে আমরা অনেক সময় বলি যে জাতীয়করণ। এখন অনেক অর্থনীতিবিদ বলছেন যে পশ্চিমারা যেসব কলকারখানা রেখে গেছে সেগুলি তো জাতীয়করণ করা ছাড়া উপায় ছিল না, কিন্তু বাঙালি মালিকানায় যেগুলি ছিল সেগুলিকে জাতীয়করণ না করলে হতো কিনা, এরকমের নানা প্রশ্ন কিন্তু আমরা তুলতে পারি। এবং আমরা মনে করি যে একজন লোককে সঠিক মূল্যায়ন হওয়ার জন্য তার শাসন আমলের যদি কোনো রকমের সীমাবদ্ধতা থাকে সেটা আলোচনাতেও আমার কোনো আপত্তি নেই। আমি স্তুতিতে বিশ্বাসী না, মূল্যায়নে বিশ্বাসী। আমরা আসাদ ভাই একটু আগে বলছিলেন যে 75-এর পর দেখা গেল যে মুজিব কোটচারা যে হাঁটতেই পারে না, তার ঘরে আর মুজিব কোট খুঁজে পাওয়া যাচ্ছে না, পোশাক আশাক সব বদল হয়ে গেছে। এইটা স্তুতিবাদিতার ফল। আমরা যখন একটা বিশ্বাস থেকে কিছু করি তার ফলটা একরকম হবে, আমরা যখন সুবিধা পাওয়ার জন্য একটা কিছু করি তখন তার ফল একরকম হবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় কথাটা। তৃতীয় হচ্ছে আসলে বঙ্গবন্ধুকে হেয় করার জন্য খুব চেষ্টা করা হয়েছে, যে বদরুল ভাই এবং অন্যরা বলছেন। আপনাদের সবারই মনে থাকবে যারা ওই সময়ের সিনেমাতে, কিন্তু সাধারণত ঢাকায় সিনেমাতে একটা বিচারালয়ের দৃশ্য থাকে, জজ সাহেবের কাছে যাচ্ছে ইউর অনার ইত্যাদি ইত্যাদি, এবং পেছন দিকে কিন্তু 75 পর্যন্ত যেসব শুটিং হয়েছে বঙ্গবন্ধুর ছবি ছিল, এবং 75 থেকে 90 পর্যন্ত
এই ছবিগুলি যখন সিনেমা হলে চালানো হয়েছিল তখন কিন্তু এই ছবির উপরে কালো কালি লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে বঙ্গবন্ধুর ছবিটা দেখা না যায় কোনোভাবে। এইটা আমি বলবো যে জিজ্ঞাসা, অর্থাৎ একটা লোক বাংলাদেশটা স্বাধীন করে ফেলেছে, আমরা ঠেকাতে পারলাম না, সুতরাং কতভাবে তাকে আমরা হেয় করতে পারি, কতভাবে নাস্তানাবুদ করতে পারি, হ্যাঁ, কতভাবে নাস্তানাবুদ করতে পারি। তো আমার মনে হয় যে, কিন্তু ইতিহাস তো আসলে এগুলির মুখাপেক্ষী না, যেটা সত্য তার যা অবদান সেটাও যেমন সবার মাঝে ভাস্বর হয়ে থাকবে, যদি তার কোনো সীমাবদ্ধতা থাকে সেটা নিয়ে কথা বলতে আমার কোনো আপত্তি নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সৈয়দ মোহাম্মদ শাহিদ। আমি একটু মহিবুল আলমের কাছে আসি। মহিবুল, যেই বিষয়গুলো নিয়ে এখন কথা হচ্ছে সেরকম একটি প্রজন্মের মানুষ হচ্ছে না আপনি। আপনার সময়ের অনেক মানুষকে আমরা দেখেছি যারা বঙ্গবন্ধুকে স্বীকার করেননি, যারা বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেটা মেনে নিতে চাননি। তেমন একটি প্রতিকূল সময়ে আপনি এরকম একটি উপন্যাস রচনা করতে গিয়েছেন। আপনার পথে প্রতিবন্ধকতা কি এসেছিল? কিছু কি কি বাধার সম্মুখীন হয়েছেন? যেমন আমি জানি যে আপনি প্রায় 1000 খানেক বই জোগাড় করেছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে। আপনার প্রতিবন্ধকতা কেমন এসেছিল যদি একটু বলেন। ধন্যবাদ দাদা। প্রতিবন্ধকতা, আমি তো আসলে দেশের বাইরে থাকি, মাস্টার্স কমপ্লিট করার পরপরই চলে আসি। প্রতিবন্ধকতা ছিল বই সংগ্রহ করা, প্রতিবন্ধকতা ছিল দেশে গিয়ে আমি বিভিন্ন জায়গায় ফিল্ড ওয়ার্ক করেছি, যেমন টুঙ্গিপাড়া গেছি, দাউদকান্দি খন্দকার মুস্তাকের বাড়িতে গেছি, ছয়গড়িয়া রশিদ খানের বাড়িতে গেছি। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, বেশ ইন্টারেস্টিং স্টোরিও আছে। তবে আমার বই সংগ্রহ করাটাই ছিল একটু কষ্টের ব্যাপার ছিল। এছাড়া বিশেষ কিছু হয়নি? এছাড়া বিশেষ কিছু, আচ্ছা, যদি না হয়ে থাকে আমরা তাহলে একটু আসাদ চৌধুরীর কাছে চলে আসি। কবি আসাদ চৌধুরী, আমরা কিন্তু এই যে যেমন এই যে এখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী চলছে এবং এই সময়ে আমরা দেখছি যে শত শত বই লেখা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে, কিন্তু অনেকেরই অভিযোগ রয়েছে যে এই বইগুলোর অধিকাংশ হচ্ছে চর্বিত চর্বণ এবং সেগুলো খুবই মানে ক্ষুদ্র স্বার্থের জন্য রচনা। নতুন করে বঙ্গবন্ধুকে আবিষ্কার, আলোচনা, মূল্যায়নের সুযোগ সেগুলো তো খুব কম হচ্ছে। আপনি দেশের একজন খুব জ্যেষ্ঠ সাহিত্যকর্মী হিসেবে আপনি এগুলোকে কেমন করে দেখেন, কেমন করে মূল্যায়ন করেন? আমরা একে তো এখানে বসে বই দেখার সুযোগ হচ্ছে না, কাজেই পট করে বলা মুশকিল। আমার মনে আছে 1974 সনে বাংলা একাডেমি থেকে আমরা প্রথম বঙ্গবন্ধুর উপরে জীবনী লেখার হলো, স্কুল লেভেল পর্যন্ত ছেলে মেয়েরা যাতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হয় পারে, এবং আমার উপর দায়িত্ব হলো 9-10 ছেলেদের জন্য লেখা। তা আমি একটা বই লিখলাম, সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু। হাতের কাছে বই ছিল কি, মুহিত ভাইয়ের একটা বই ছিল, আমার যতটুকু মনে পড়ে আর একটা বই ছিল জেনোসাইড ইন বাংলাদেশ, এর উপর একটা বই ইন্ডিয়ার একটা লেখকের, এবং এরকম কয়েকটা বই ছিল, হালকা 2-1টা বই, কোনো বই ছিল না সেরকম। আমরা 5-6 জন 4-5 জন লিখলাম। বঙ্গবন্ধুর উপর একটা বই লিখেছিল, ডিএপি থেকে বেরিয়েছিল আব্দুল গাফার চৌধুরীর ছোট্ট বই বঙ্গবন্ধু। আর তো বই তখন ছিলই না প্রায়। এরপরে যে বই এখন যেটা, আমি একটু কিভাবে বলবো, এটা নরম করে কিভাবে বলা যায় আমি জানি না, রাজনীতির যতটা না আছে দলবাজিটা তার চেয়ে একটু বেশি আছে, এবং দলবাজিকে আমি রাজনীতি বলতে রাজি না, কোনো অবস্থাতেই রাজি না। দলবাজি, রাজনীতি আলাদা না। কিন্তু আমরা যদি একটু প্রশ্ন করি যে এখান থেকে কি আমরা একটু বেরিয়ে এসে বঙ্গবন্ধুকে নিয়ে এই যে তার যে জন্ম শতবর্ষ, সেই জায়গাটায় দাঁড়িয়ে তাকে, উনি তো প্রয়াত হয়ে গেছেন আজকে থেকে 45 বছর আগে, তাহলে তো তাকে নিয়ে আমাদের নতুন গবেষণা, সত্যিকারের নতুন মূল্যায়ন, নতুন পর্যবেক্ষণের অনেক সুযোগ ছিল। সেই অবশ্যই হবে, এবং যেটি আমার মনে হয় অনেকেই হয়তো পড়েছেন, অনুপম সেনের একটা প্রয়াস ছিল বঙ্গবন্ধুর উপরে, ক্যাটাগরিক্যালি না, যে বাংলাদেশের ইকোনমিটা কি হতে যাচ্ছে, এই যে নতুন শতাব্দী আসছে 2000, কি হতে যাচ্ছে। 1983 একটা প্রবন্ধ,
1993-তে একটা প্রবন্ধ, এবং সেখানে বারবার তিনি একটি শব্দ ব্যবহার, লুম্পেনের জায়গায় বাংলা শব্দ ব্যবহার করছেন লুচ্চা। এই যে লুচ্চা অর্থনীতি, ভূমিদস্যু, ব্যাংক দস্যু, শেয়ার দস্যু, এই যে নানা রকমের যে দস্যু পানা, এবং এগুলি রাজনৈতিক প্রশ্রয় পেয়ে যাচ্ছে। মুশকিলটা হচ্ছে কেন তো, এবং তার ফলে দেখা যাবে যে বাংলাদেশের যে প্রকাশনা শিল্প একটা রীতিমতো একটা হুমকির সম্মুখীন। এখন বঙ্গবন্ধুর উপর লিখলে সেই বই বিক্রি হবেই, জানা কথা। যেমন এক সময় জিয়াউর রহমানের উপর বই বেরিয়েছে, ওই যে বই হোক না কেন বিক্রি হবেই, গভর্নমেন্ট কিনবে, পাবলিক লাইব্রেরিতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। এখন লেখালেখি, গবেষণা এটা আলাদা ব্যাপার, এবং এটা আমার মনে হয় একটা তো হবে যে বিচারের দিকটা খুব সতর্ক থাকতে হবে, মূল্যায়নের দিকটা খুব সতর্ক থাকতে হবে, এবং একেবারে এইটা নয় এইটা, এই অঙ্কটা আর চলবে না। যেমন বঙ্গবন্ধু খারাপ, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যেটা হয়েছে যে না তাহলে আগেরটাই ভালো, এই যে প্রবণতাগুলো, সরলীকরণের, রাজনীতিতে সরলীকরণের জায়গা নাই। তার অর্থনৈতিক ভিত্তিটা কি, তার রাজনৈতিক ভিত্তিটা কি, জনগণকে কতটুকু সুযোগ দিচ্ছে ব্যবস্থাপনার মধ্যে, এগুলি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বঙ্গবন্ধুর মূল্যায়নের চেষ্টা তো হবেই। সবচেয়ে বড় কথা, আজকে 7ই মার্চ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বক্তৃতা, গ্যাটিসবার্গ স্পিচের চাইতো, গ্যাটিসবার্গ স্পিচ তো আমরা দেখেছি, আমার কাছে আমি কিনেছিলাম আর $3 না দিন $4 দিয়ে একটা ভালো কাগজের ছাপা চমৎকার হাতের লেখা আব্রাহাম লিঙ্কনের। সেখানে কোনো ডকুমেন্ট নাই, কিচ্ছু নাই। 7ই মার্চ যেমন একটা বিরাট ভাষণ, তার চাইতো কি 10ই জানুয়ারি সেই অশ্রুসিক্ত অবস্থায় তার যে পরিকল্পনা দেশ সম্পর্কে, তৃতীয় বিশ্বের কাছে তারা দৃষ্টান্ত। এবং তখনই এটা ভাবা যায় যে ক্যাস্ট্রো যখন বলে যে আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। আমরা তখন বলে ভাবি না, আমরা ভাবি যে জনগণের প্রো পিপল একটা লিডার আর একটা লিডারকে তৃতীয় বিশ্ব কিভাবে দেখছে, এবং এটা খুব জরুরি ব্যাপার। আজকে তৃতীয় বিশ্ব মানেই হচ্ছে হাত পাতা, যেভাবে সার্টিফিকেট নাও, বড় বড় G7 G8 ইত্যাদির কাছ থেকে সার্টিফিকেট নাও, তারপর তাদের এখানে বিভিন্ন এনজিও আছে যারা কাজ করছে নানা রকমের। এবং এই যে সিরিয়াতে হলো, সিরিয়াতে বিস্ফোরণ হলো, সরকারকে আর টাকা দিতে রাজি হচ্ছে না বিদেশিরা। কি ব্যাপার, এনজিও গুলোকে তারা টাকা দিবে, তাহলে যদি পাবলিকের কাছে যায়। এই যে সরকারের প্রতি অনাস্থা, এগুলো কিন্তু এগুলো এসে যাচ্ছে। এবং বঙ্গবন্ধু, আর খুব দুঃখ, আমাদের কষ্ট লাগে যে প্রশ্নটা আপনি সুন্দর করে এবং সাহেব খুব সুন্দর করে জবাব দিয়েছেন, যে হ্যাঁ মূল্যায়নের প্রশ্নে আমরা আপোষ করতে পারবো না, কিন্তু তিনি যে জাতির পিতা এটা তো অস্বীকার করার জন্যই। এবং মুশকিলটা হয় তার সমালোচনা করতে গেলেই বলবে যে এটা হচ্ছে ভিন্ন চিন্তার লোক, এ তো আমাদের পার্টিতে নতুন ইন্ট্রুডার, ইত্যাদি ইত্যাদি বাক্য শুনতে হবে। এবং আমরা দেখবো জিরো টলারেন্স যাদেরকে দেওয়া হয়েছে এবং তারা জেলখানাতে গেছে, আমরা যদি খবর যা পাই তারা রাজার হালে সেখানে আছে, তাদের কাছে টেলিভিশন যাচ্ছে, মোবাইল যাচ্ছে, বাইরে থেকে টাকা টুকা যাচ্ছে, এমনকি কন্ট্রোল পর্যন্ত করছে। কতগুলি মাস্তান সম্পর্কে শুনেছি তারা নাকি কন্ট্রোল পর্যন্ত করছে আন্ডারগ্রাউন্ড। তো এগুলো তো তৃতীয় বিশ্ব সম্পর্কে এগুলি শুনতেই হয়। বড় কাজ যে হয়নি তা না, সবচেয়ে বড় কাজ হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার সম্ভব হয়েছে। ঠিক তাই, অনেক ধন্যবাদ আপনাকে কবি আসাদ চৌধুরী। তাদের বিচার করা সম্ভব হয়েছে এবং 21শে আগস্টে, এবং আমি দৃঢ় বিশ্বাসী জেল হত্যা দিবসের বিচার হলে পর আর একটা জায়গায় আমরা দাঁড়াবো। আমরা তখন চিন্তা করতে পারবো, আমার মনে হয় একটু দূরত্ব নিয়ে। ওয়ার এন্ড পিস তো আর সঙ্গে সঙ্গে হয়নি, নেপোলিয়নের আক্রমণের কত বছর পর ওয়ার এন্ড পিস হয়েছে। আমাদের এখানে খোয়াবনামা হয়েছে, চিলেকোঠার সিপাই হয়েছে, আরো হবে, আমি নিশ্চিত যা আরো হবে। ইতিহাস আমাদেরকে, আমাদের সৃজনশীলতাকে, আমাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন সেদিন এক ভদ্রলোক, যে আমাদের এখানে সৃজনশীলতার ওরকম অভাব হচ্ছে কেন। আমি তো আপনি বললেন, আমাদের নওশাদ নূরের একটা কবিতায় আছে যে বুদ্ধিজীবীরা সুরমা খেয়ে বসে আছে যাতে কথা বলতে না হয়। হ্যাঁ, আপনি বলছিলেন যে কবি সাহিত্যিকরা সুযোগ সুবিধা পাচ্ছে। সুযোগ সুবিধা কি পাচ্ছে আমি জানি না, কিন্তু নানা কারণে আজকে এই সরকারের সমালোচনা করতে গিয়ে
যাদেরকে, যারা ওই যে এইটা নয় এইটা, তাহলে কি হবে? যারা রাজাকার আলবদর সঙ্গে মিশে রাজনীতি করে তাদেরকে সমর্থন করতে হবে, তারা লাভবান হবে। আমি এই জন্যই আমি দেখেছি আফগানিস্তান যখন আক্রান্ত হলো তখন যারা সত্যি সত্যি গণতন্ত্রে বিশ্বাস করে তারা পর্যন্ত কবিতা লিখতে উৎসাহী হলেন। অনেক ধন্যবাদ আপনাকে কবি আতিক। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু নিশাত জাহান রানার কাছে আসব, আপনার কাছে একটু সংক্ষেপে একটা উত্তর চাই। আপনি তো একজন সংস্কৃতি কর্মী, দীর্ঘকাল ধরে আপনি সেই 1981 সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সনদ তৈরি হয়েছিল বাংলাদেশের দীর্ঘস্থায়ী আবৃত্তি সংগঠন, তার সাথে জড়িত রয়েছেন এবং আপনি নিজে লেখালেখি করেন, তথ্যচিত্র নির্মাণ করেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের যে চেতনা, তাকে যদি আমরা দৃঢ়ভাবে আগামী প্রজন্মের কাছে পৌঁছতে চাই, নিয়ে যেতে চাই, তাহলে আসলে আমাদের করণীয় কি? একটু সংক্ষেপে উত্তর। অনেক বড় প্রশ্ন। করণীয় তো বহু কিছু। খুবই ক্ষুদ্র একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমি এইখানটায় আরেকটি অংশ একটু ছোট্ট করে পড়বো, এটার সঙ্গে খুব যাবে বলে। যেটা আমরা বাংলাদেশে দেখছি, পৃথিবীটাই আসলে এখন একটা সামগ্রিক রাজনীতির আওতায়, তো একটা গ্লোবাল ইকোনমি একসঙ্গে সবখানে অপারেট করে। তো সেইখানে বাংলাদেশ বিচ্ছিন্ন নয় হয়তো, কিন্তু বাংলাদেশের নিজস্ব প্রেক্ষিতেও তো আবার কতগুলি অসুবিধা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার একজন খুব মানে সক্রিয় মানুষ হিসেবে এখানে কাজ করার অভিজ্ঞতা এইসব থেকে, যে এখানে আমাদের যে সংস্কৃতি চর্চার জায়গা, সেটা আমাদের রাজনীতি চর্চার জায়গা থেকেই তো আসলে অনেক প্রভাবিত হয়ে যায়। আমরা উল্টো দিকে প্রভাব তৈরি করার জায়গায় অতখানি ক্ষমতা আর রাখছি না দিন দিন। ওই যে সুযোগ সুবিধা গ্রহণের জায়গা, তার পাশাপাশি একটা বড় দিক যেটা বোধহয় এই আলোচনায় আজকে সরাসরি ভাবে অতখানি আসেনি, আমি সেইটা থেকে একটু বলতে চাই যে আমাদের ধর্মের ব্যবহারের জায়গাটা, ধর্মকে যে আমাদের রাজনীতিতে ব্যবহার করা একটা প্রবণতাও তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে, এবং সাধারণ মানুষের ভেতরেও সেটার দ্বারা যে একটা আচ্ছন্নতা তৈরি করা হয়েছে, সেটার দ্বারাও আমাদের সংস্কৃতি চর্চা যে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গাটাও বোধহয় একটু আমাদের আজকে বলবারও দরকার আছে। আমি সেইখানে একটু ছোট্ট অংশ পড়ে আমার কথাগুলো সেটার সঙ্গেই হয়তো খুব যাবে। এটা বলছিলেন অধ্যাপক সালাউদ্দিন আহমেদ, যিনি প্রয়াত হয়েছেন, আমাদের বিশিষ্ট ইতিহাসবিদ। তার একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সাক্ষাৎকারটি বড়, আমি ছোট্ট অংশ সেখান থেকে পাঠ ছোট দেবেন, খুব ছোট। ধর্মনিরপেক্ষতার এই জায়গাটা খুব ছোট, এবং বঙ্গবন্ধুর প্রসঙ্গে তিনি এই জায়গাটা বলছিলেন, যেগুলো আমরা ধরে রাখতে পারিনি, তিনি তার আক্ষেপের জায়গাটা বলছিলেন। এখানে প্রশ্নটা ছিল যে কি কারণে বা কিসের বলে তিনি এই ভূখণ্ডের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। তিনি আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন ধর্মনিরপেক্ষতাকে। ধর্মে ধর্মে বিভেদ বিভাজন থাকলে তো সব মানুষকে ঐক্যবদ্ধ করে একটি রাষ্ট্র গঠনের কাজে উদ্বুদ্ধ করা যায় না। তার অনুপ্রেরণায় পূর্ব বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্ম সংস্কৃতির মানুষ জীবন বাজি রেখে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এটা সম্ভব হয়েছিল তার অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ আদর্শের কারণে। বঙ্গবন্ধু নিজে ধার্মিক ছিলেন, নিষ্ঠাবান মুসলমান ছিলেন, কিন্তু তিনি ধর্মকে রাজনীতির সঙ্গে জড়াননি। কারণ আগে মুসলিম লীগের সময় ধর্মকে রাজনীতির সঙ্গে জড়ানো হয়েছিল বলে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়েছিল। ওই বিভেদ চলতে থাকলে পূর্ব বাংলার সব মানুষকে ঐক্যবদ্ধ করা সম্ভব ছিল না। বঙ্গবন্ধু অভিজ্ঞতার আলোকে সেটা বুঝতে পেরেছিলেন। তিনি আরো বুঝতে পেরেছিলেন ধর্ম ও রাজনীতিকে একত্র করলে, দুটোকে মিশিয়ে ফেললে ধর্ম ও রাজনীতি উভয়ই কলুষিত হয়। আজ যখন আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করছি, শোক পালনের নানা আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে, তখন আমার ভাবতে বড় দুঃখ হয় যে বঙ্গবন্ধুর সেই আদর্শ থেকে আমরা কত দূরে সরে গেছি। আমরা ধর্মনিরপেক্ষতা বিসর্জন দিয়েছি। শুধু বঙ্গবন্ধুর সময় কেন, মুসলিম লীগের সময়েও বিসমিল্লাহ বলে রাজনৈতিক বক্তব্য শুরু করার চর্চা ছিল না। জিন্না সাহেব কোনোদিন বিসমিল্লাহ বলে বক্তব্য শুরু করতেন না। আমাদের শেরে বাংলা সোহরাওয়ার্দী সাহেব, এমনকি মাওলানা ভাসানীও রাজনৈতিক বক্তব্য বিসমিল্লাহ বলে শুরু করতেন না। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ভাষণ শুরু করেছিলেন ভাইয়েরা আমার বলে। সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ ছিলেন। বঙ্গবন্ধু সবাইকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন।
আমি এই প্রসঙ্গটুকু এখানেই অনেক অনেক ধন্যবাদ আপনাকে নিশাত জাহান রানা। আমি একটু সৈয়দ বদরুল হাসানের কাছে যাই, খুব সংক্ষেপে আপনাকে একটু আমরা জিজ্ঞেস করতে চাই, আপনার কাছ থেকে একটা উত্তর চাই যে বঙ্গবন্ধুকে যদি আজকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানে যে উচ্চতার তিনি মানুষ সেই জায়গায় তাকে যদি আমরা স্থাপন করতে চাই, পরিচিত করাতে চাই, তাহলে একজন একজন দীর্ঘকালের সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন আমাদের করণীয় কি? আমাদের তো অনেকেরই মনে হয় যে তাকে আসলে বিশ্ব পরিমণ্ডলে তার সমকালে কেউ কেউ জানতেন, আমরা সেইভাবে তাকে উপস্থাপন করতে পারি নাই, আমাদের করণীয় কি? আমি সেই প্রশ্নের উত্তরে একটি কথা বলবো যে আমাদের করণীয় অনেক আছে, যেমন বঙ্গবন্ধুর জীবনকে নিয়ে বস্তুনিষ্ঠভাবে লেখা, বস্তুনিষ্ঠভাবে কথা বলা। যেমন একটা উদাহরণ আমি এখন দেব, আমি আগেও সবসময় বলে থাকি যে বঙ্গবন্ধুকে যদি মোহাম্মদ আলী জিন্নার সাথে তুলনা করা হয়, আমরা দেখেছি মোহাম্মদ আলী জিন্না কিন্তু একজন প্রথমে একজন সেকুলার ব্যক্তি, অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি, সেই অসাম্প্রদায়িক ব্যক্তি থেকে তিনি একটা কমিউনাল রাজনীতিতে চলে গেলেন, পাকিস্তান প্রতিষ্ঠা করলেন। বঙ্গবন্ধু সেই সাম্প্রদায়িক রাজনীতি দিয়ে শুরু করেছিলেন, মুসলিম লীগের তিনি কর্মী ছিলেন। সেই বঙ্গবন্ধু ঠিক উল্টো দিকে চলে গেলেন, তিনি গিয়ে একটা সেকুলার ব্যক্তি হয়ে গেলেন। সে মানে একদিকে জিন্না উপর থেকে নিচে চলে গেলেন, বঙ্গবন্ধু নিচে থেকে উপরে চলে আসলেন, সেই দিকটা দেখতে হবে। এর পাশাপাশি যে বঙ্গবন্ধু যে ইতিহাসটা, তিনি 1948 সাল থেকে বলবো, 48 সাল থেকে তিনি 71 পর্যন্ত, 71 পর তিনি 75 পর্যন্ত ওনার যে অবদান, বাংলাদেশ সৃষ্টিতে অবদান, এবং বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর ওনার যে শাসনামল, ওনার যে সরকার অ্যাডমিনিস্ট্রেশন, সেই দিকটাও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে। ভুল ভ্রান্তি হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, সেটা দেখতে হবে। যেমন আজকাল একটা মানে এই দিকগুলো আমাদের তুলে ধরতে হবে। উনি যে রাজনীতি করতেন, যেমন ওনার যে রাজনীতির মধ্যে আবার মাঝে চিন্তাধারা পরিবর্তন হয়েছে। উনি পার্লামেন্টারি পদ্ধতি দিয়ে রাজনীতি শুরু করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, পরে তিনি আবার কেন, কি পরিপ্রেক্ষিতে বাকশাল গঠন করলেন, রাষ্ট্রপতি হলেন, তারপরে আরো ঘটনা আছে, একদলীয় শাসন করলেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমরা ইদানিং আলোচনা করে আসছি, গেল 23শে জুলাই তাজউদ্দিন আহমেদের জন্ম বার্ষিকী ছিল। তো তখন এখন দেখা যাচ্ছে এক শ্রেণীর ব্যক্তি আবার যে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিনকে বিপরীত দিকে দাঁড় করাতে চান, কিন্তু পৃথিবীতে যে মাও চৌএনলাই মুখোমুখি দাঁড় করাতে চান। এই দিকটাও দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু তাজউদ্দিনের মধ্যে পার্থক্যটা কোথায়, এবং তারা একসাথে সংগ্রাম করেছেন, পরবর্তীতে তারা কেন দূরে সরে গেলেন। ঠিক তাই, ঠিক তাই। আমরা সৈয়দ বদরুল হাসানের আবার শব্দযন্ত্রের অসুবিধা হয়ে গেছে, আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি। সৈয়দ মোহাম্মদ শাহেদ, যে প্রশ্নটি আমি এই নিশাত জাহান রানাকে করছিলাম তার একটি উত্তর আমি আপনার কাছ থেকে আশা করব। এই যে বঙ্গবন্ধু, তিনি তো সর্বোপরি তিনি জাতির পিতা, তিনি বঙ্গবন্ধু, তিনি আমাদেরকে একটি দেশ দিয়েছেন, আমাদেরকে স্বাধীন ভূখণ্ডের নাগরিক বানিয়েছেন। হাজার বিতর্কের পরেও তিনি বঙ্গবন্ধু। তাকে নিয়ে আমাদের চেতনাকে দৃঢ় করতে আগামী প্রজন্মের কাছে আসলে আমাদের করণীয় দায়টা কি 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 করলে আমরা আসলে এই কাজটি সুন্দর করে সম্পন্ন করতে পারবো? একজন শিক্ষাবিদ হিসেবে যদি আপনি একটু বলেন। আমার মনে হয় যে একটা দিক তো আমরা বললাম তার মূল্যায়নের দিক, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা যা মনে করি, যেটার সাথে বঙ্গবন্ধুর চেতনাও জড়িত, আমরা যদি সেইটাকে সঠিকভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি, যদিও বর্তমান প্রেক্ষাপটে তার সবটা হয়তো পারবো না, যেমন এখন তার সমাজতান্ত্রিক সমাজ এই মুহূর্তে আমরা গঠন করতে পারবো না, কিন্তু আমরা একটা বৈষম্যহীন সমাজ গঠনের চেষ্টা করতে পারি। আমরা ধর্মের ক্ষেত্রে সারা পৃথিবীতে গত 30-40 বছরে অনেক রকমের ঘটনা, অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ধর্মকে আমরা রাজনীতির থেকে আলাদা রেখে তার চেতনার দিকে বদরুল ভাই যেটা বললেন যে তার সেই চেতনাকে আমরা ধরে রাখতে পারি। তিনি তো চেয়েছিলেন যে বাংলার প্রতিটা মানুষ যাতে ঠিকমতো খেতে পায়, ঠিকমতো পড়তে পারে, একটা জীবন যাপন করতে পারে, শুধু জীবন কাটানো না। এইটা আমার মনে হয় যে সেটা যদি আমরা করতে পারি, এবং সেটা করার জন্য আমরা যদি আমাদের শুধুমাত্র আমরা নতুন প্রজন্ম কেন, এখন তো একসময় আমরা ছোটবেলায় পড়তাম
যে পূর্ব পাকিস্তানের মানুষের গড় আয়ু হচ্ছে 33 বছর, আর এখন আমার তো প্রায় 70 বছরের কাছাকাছি, আমি তো নিজেকে খুব বৃদ্ধ ভাবছি না। সুতরাং এই যে সব প্রজন্ম, বিভিন্ন প্রজন্ম, তাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে যে যেই চেতনা থেকে আমরা বাংলাদেশ গড়ে তুলেছিলাম বঙ্গবন্ধুকে সামনে রেখে, সেই চেতনা যদি আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি এবং বাংলাদেশ যদি সেই চেতনায় অগ্রসর হয়, আমি মনে করি যে বঙ্গবন্ধু সেটার মধ্যে সবচেয়ে বেশি বেঁচে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তিনি বঙ্গবন্ধু, তিনি জাতির পিতা। তাকে নিয়ে হাজার কথা হবে, বিতর্ক হবে, কিন্তু তারপরেও তিনি সেই মানুষ যিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এবং যাকে নিয়ে বিশিষ্ট কবি এবং লেখক অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। কোনো সন্দেহ নেই, ততকালই তিনি বেঁচে থাকবেন, আমাদের হৃদয়ে থাকবেন, আমাদের করটিতে থাকবেন, কোনো সন্দেহ নেই। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন, লাইভে বিপুল সংখ্যক মন্তব্য এসছে। আমি ইচ্ছে করে সেই মন্তব্যগুলোতে যাইনি, কারণ সেগুলোতে অনেক কথা হচ্ছে, অনেক প্রাজ্ঞজন তারা মন্তব্য করেছেন। যারা এতক্ষণ লাইভ দেখেছেন তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই। আপনারা এতক্ষণ ধরে এনআরবি টেলিভিশনের সাথে থাকলেন, কানাডা জার্নাল দেখলেন, তার জন্য আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতার শেষ নেই। ঘোষণা দিয়ে রাখতে চাই যে আগামী সোমবার টরন্টো সময় রাত 10টা, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8টা এবং ভারতের সময় সকাল 7:30টায় নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান দিবসকে সামনে রেখে আমাদের অনুষ্ঠান, আমাদের প্রতিপাদ্য তিনি নেতাজি। আমরা আশা করব আপনারা সেই অনুষ্ঠান দেখবেন। তবে শেষে আরো একটি ঘোষণা করে দিতে চাই, বর্তমান এই সপ্তাহ আজকে চলছে জন্মাষ্টমী, এবং সেই জন্মাষ্টমী উপলক্ষে আগামী রোববার রাত 9টায়, বাংলাদেশ সময় সোমবার সকাল 7টায়, ভারতের সময় বাংলাদেশ সময় সোমবার সকাল 7টায়, ভারতের সময় সকাল 6:30টায় কানাডা জার্নালের একটি বিশেষ পর্ব প্রচারিত হবে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীকে নিয়ে। আমরা আশা করব আপনারা সেই অনুষ্ঠান দেখবেন। দর্শক, এতক্ষণ আপনারা এনআরবি টেলিভিশনের সাথে থাকলেন, সেজন্য কৃতজ্ঞতা। আমরা আশা করব আপনারা এনআরবির সাথে থাকবেন, কানাডা জার্নালের সাথে থাকবেন। টরন্টোতে এখন রাত। সবাইকে শুভ রাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন।